হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2025 সালের প্রথম লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে খুবই স্পেশাল একটা লাইভ। তোমরা টাইটেল আর ডেসক্রিপশন দেখেই বুঝতে পারতেছো। এইচএসসি 25 ব্যাচ যারা, তোমাদের জন্য কামব্যাকের যেই কোর্সটা, এসএস এর সবচেয়ে প্রতীক্ষিত কোর্স যেটা এফআরবি ফাইনাল রিভিশন ব্যাচ, এই ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাসটা হচ্ছে আজকে। তো এইচএসসি 25 ব্যাচ অনেক দিন হয়ে গেছে, তাই না? কলেজে উঠছো অলমোস্ট 1-1.5 বছর হয়ে গেছে। এখন অনেকের প্রিপারেশন খুবই ভালো, অনেকের প্রিপারেশন মোটামুটি, বা অনেকে পড়াশোনা করোই নাই, যেহেতু মাঝখান দিয়ে অনেক কিছু হয়েছে, অনেক চেঞ্জেস, অনেক কিছু আসছে। তো এখন শেষ মুহূর্ত, আর কয় মাস আছে? আর 5-6 মাস আছে। এই 6 মাসে প্রিপারেশন নিয়ে কিভাবে তুমি এইচএসসি পরীক্ষাটা দিবা এবং খুবই ভালো একটা রেজাল্ট করতে পারবা, এটা নিয়েই আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা। অ্যান্ড এফআরবিতে আমরা তোমাদের কিভাবে পড়াবো, কিভাবে পড়লে এই কম সময়ে তোমরা সব কিছু তো কভার করতে পারবা এবং খুব ভালো একটা রেজাল্ট। স্পেশালি আমাদের তো অ্যাডমিশন টেস্টটা মেইন টার্গেট, তাই না? তো অ্যাডমিশন টেস্টে বসার জন্য কিন্তু এইচএসসির মার্কসটা অনেক ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ওখানে অ্যাডমিশন টেস্টে বসার জন্যই কিন্তু কিছু ক্রাইটেরিয়া থাকে। আবার কিছু কিছু ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে বসার জন্য আমাদের যে এইচএসসির মার্কস, সেটাও কিন্তু কাউন্ট করা হয়। তো এইচএসসিতে ভালো রেজাল্ট করাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো সেটা এখন কিভাবে করবা, কিভাবে পড়াশোনা করলে, কিংবা আমরা তোমাদের কিভাবে পড়াশোনা করাবো যাতে করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা অর্জন করতে পারবো, সেটাই আমরা আজকে লাইভে ডিসকাস করব। তো আমরা সবাই চলে আসছি, তো আমরা শুরু করতেছি। তো প্রথমত আমরা ডিসকাস করব আমাদের যে টাইম লাইনটা, কখন থেকে আমাদের কোর্সটা শুরু হবে অ্যান্ড কিভাবে আমরা তোমাদেরকে পড়াবো। তো এটার জন্য আমি আর তোমাদের ইমন ভাইয়া স্টার্ট করতেছি। সবাই আসবো আমরা এক একের পরে ডিপার্টমেন্ট ওয়াইজ, অ্যান্ড তোমাদের সাথে ডিটেলস যেই প্ল্যানিংটা সব কিছুই আমরা ডিসকাস করব। তো ইমন, আমি যদি তোমার কাছে চলে যাই। হ্যালো এভরিওয়ান। সো শুরুতেই আমরা এইটা ডিসকাস করব যে আমাদের এই পুরো কোর্সে আমরা কিভাবে আগানোর প্ল্যান করছি এবং তোমরাও আমাদের সাথে একসাথে কিভাবে আগাবা। সো শুরুতেই যদি দেখো যে আমরা আজকে নতুন বছরের একদম শুরুতে আছি, জানুয়ারির 3 তারিখ। সো তোমাদের এইচএসসি যে পরীক্ষাটা আছে সেটা হতে পারে জুনের শেষে অথবা জুলাইয়ের শুরুতে। তাহলে হাতে আর কয় মাস আছে? হ্যাঁ, আমাদের হাতে কিন্তু আর 6 মাসের মতো টাইম আছে, তাই না? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। 6 মাস না 5 মাস? লাস্টের মাসটা যদি রিভিশনের জন্য রাখে বা মডেল টেস্টের জন্য রাখে তাহলে 5 মাস। তাহলে 5 মাস। তো 5 মাস সাবজেক্ট কয়টা? 4টা হচ্ছে আমাদের গ্রুপ সাবজেক্ট, 4 × 8, 2টা পেপার, তো 8টা সাবজেক্ট। আর বাংলা, ইংলিশ, আইসির টোটাল 11টা সাবজেক্ট। তো এই 11টা সাবজেক্ট যদি আইডিয়াল কেস চিন্তা করো, তোমাকে কিন্তু 5 মাসে কভার করতে হবে। এখন অনেকেই আছো যারা অলরেডি শেষ করে ফেলছো, ওদের তো চিন্তা নেই, ওদের এখন রিভিশন টাইম, তাই না? আমাদের ফাইনাল রিভিশন ব্যাচের সাথে তোমরা তোমাদের কনসেপ্টগুলো জাস্ট রিভাইজ করে নিবা। পরীক্ষায় যা যা ইম্পর্টেন্ট আমরা কিন্তু এই কোর্সে তাই পড়াবো। হ্যাঁ, পরীক্ষায় যেগুলো আসতে পারে, আমাদের মেইন টার্গেট হচ্ছে এইচএসসি পরীক্ষায় ভালো করা। আমরা এক্সট্রা কোনো কিছু কিন্তু এখানে পড়াচ্ছি না। হ্যাঁ, এইচএসসিতে ভালো করা। আর এইচএসসিতে ভালো করলে, এইচএসসির বেসিকটা যদি স্ট্রং হয়ে যায়, পরে কিন্তু অ্যাডমিশনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তোমার শুরুতে একটা স্ট্রং প্রিপারেশন থাকবে। এখন যাদের পড়া হয়েছে খুব ভালো, অলরেডি তোমরা আমাদের সাইকেলগুলোতে ছিলা, যারা আমাদের ক্লাসগুলো ফলো করছো, ওদের তো চিন্তা নেই, জাস্ট রিভিশন। যারা মোটামুটি পড়া হয়েছে, হ্যাঁ 4-5টা চ্যাপ্টার পড়া হয়েছে, 4-5টা চ্যাপ্টার পড়া হয় নাই, ওদের জন্য খুব একটা কঠিন হবে না। ধরো তুমি যদি ম্যাথস বা ফিজিক্সের একটা পেপারের অর্ধেক তুমি শেষ করে ফেলছো, বাকি অর্ধেকটা এখনো বাকি, তাহলে তুমি যদি চিন্তা করো আমাদের কি 11টা সাবজেক্ট বলতে পারি না, 11টা বই। তোমার যদি ধরো 50% কাভার হয়েছে, তাহলে এই 5 মাসে কয়টা কাভার করতে হবে? 5.5টা চ্যাপ্টার, মানে 5.5টা বই, 5.5টা বই। আর বই কিন্তু অত বড় না, তোমাদের কাছে যত বড় মনে হচ্ছে বইটা, যেটা দেখছো তুমি কিন্তু শর্ট সিলেবাস দিচ্ছে, তাই না? তো ওইটাও আবার অর্ধেক, তাই না? তো তুমি যদি অ্যাকচুয়ালি চিন্তা করো, তাহলে এই 5 মাসে যারা 50% কাভার করছো, 5.5টা বই তারও অর্ধেক, তাই না? এটা কিন্তু খুবই সম্ভব। এখন সবার লাস্টের পার্টি যারা আছো, একদমই পড়াশোনা করো নাই, এরকম তো কেউ থাকার কথা না। কলেজে উঠছো, 1.5 বছর চলে গেছে, একদমই পড়াশোনা করো নাই, এরকম তো হওয়ার কথা না। ম্যাথমেটিক্স নির্ণায়ক, ফিজিক্সের ভেক্টর, এগুলো তো সবাই পড়ছো। আমি ধরে নিচ্ছি এই অবস্থায় আসো যে একদমই পড়ো নাই, জাস্ট তুমি চ্যাপ্টারগুলোর নাম জানো। সেক্ষেত্রেও কিন্তু তোমার এখন একটা কামব্যাক দেওয়া সম্ভব। হ্যাঁ, সেক্ষেত্রে 5 মাসে কয়টা চ্যাপ্টার কভার করা লাগবে, কয়টা বই কভার করা লাগবে? 11টা বই। তার মানে এমনভাবে পড়া লাগবে প্রতি মাসে যাতে 2টা করে বই কভার হয়। প্রতি মাসে তো তুমি 2টা বই কভার করবে না, পড়াশোনাটা এরকম হওয়া লাগবে। 2টা বই কভার করার সমান পড়াশোনা প্রতি মাসে করা লাগবে। এটা করা কিন্তু ডিফিকাল্ট কিছু না,
স্পেশালি এইচএসসির প্রিপারেশন, এটা করা কিন্তু ডিফিকাল্ট কিছু না, বইয়ে সব কিছু কিন্তু আসে না। হ্যাঁ, বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক ওগুলাই কিন্তু ঘুরে ফিরে বোর্ড পরীক্ষায় আসে। তো বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করা খুবই সহজ, হতাশ হওয়ার কিছু নেই। তুমি যেই অবস্থায় থাকো না কেন, আমাদের এই 5 মাসটা ইনাফ টাইম। ঠিক আছে, আমরা যদি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই 5 মাস পড়াশোনা করলাম, আমাদের বেসিকগুলো স্ট্রং করলাম, তারপর যে লাস্টের মান্থ জুন, ওই টাইমে আমরা কি করলাম, রিভিশন দিতে থাকলাম, মডেল টেস্ট দিতে থাকলাম, তাহলে কিন্তু আমাদের এইচএসসিতে খুবই ভালো একটা রেজাল্ট করা সম্ভব। আর যাদের প্রিপারেশন এখন ভালো আছে ওদের তো চিন্তা নেই, রিভিশন টাইম, রিভিশন, প্র্যাকটিস। আর কোনো চ্যাপ্টার যদি দুর্বলতা থাকে, দেখো যারা ভর্তি হবা ম্যাক্সিমামে কিন্তু এরকম হবে যে তুমি দেখবা আমার 4-5টা চ্যাপ্টার খুব ভালো করে পড়া হয়েছে আর 4-5টা চ্যাপ্টার বাকি, ওই 4-5টা চ্যাপ্টার ঠিকমতো পড়া হয়নি। আমরা কিন্তু ক্লাসগুলো একদম বেসিক থেকেই করাবো। তো যেই চ্যাপ্টারগুলো একদমই পড়া হয় নাই ওগুলা কি করতে হবে, আমাদের সবগুলা ক্লাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত করা লাগবে। আর ধরো কোনো একটা চ্যাপ্টার তুমি ভালো করে পড়ছো, আগে আমাদের একাডেমিক সাইকেল থেকে পড়ছো, তুমি কি তখন এফআরবির ক্লাস করবা? তুমি রিভিশন দেওয়ার জন্য করতে পারো। বা কোনো স্পেসিফিক টপিক যেটা তুমি বুঝো না, ধরো আপেক্ষিক বেগের টপিকটা তুমি বুঝতেছো না, ওই পার্টটুকু জাস্ট দেখে ফেলবা। পুরা ক্লাস কিন্তু করার দরকার নাই যদি তোমার প্রিপারেশনটা ভালো থাকে। অ্যান্ড ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কিন্তু এই অবস্থা। হ্যাঁ, যে 10টা চ্যাপ্টার এর মধ্যে 3-4টা চ্যাপ্টার খুব ভালো করে পড়া হয়েছে, এখন ওগুলো মানে এখন তো তোমার মনে হইতেই পারে ভাই অনেক ক্লাস, এত বড় বড় ক্লাস কি এখন করা ঠিক হবে? যাদের প্রিপারেশন ভালো কোনো একটা চ্যাপ্টারের, ওগুলো করার দরকার নেই, বাকিগুলো তুমি করো। হ্যাঁ, আমরা কিন্তু একদম বেসিক থেকেই পড়াবো। আমরা ধরে নেব যে তুমি কিছু পড়ো নাই বা পড়লেও ভুলে গেছো। হ্যাঁ, সো যাদের আগে থেকে পড়া হয়েছে খুব ভালো করে, ওরা পুরা ক্লাসটা বা যেই চ্যাপ্টারগুলো তুমি ভালো করে পড়ছো ওগুলো না দেখলেও কিন্তু হয়, আমাদের প্র্যাকটিস শিট থেকে দেখে জাস্ট প্র্যাকটিস করবে আর কি। ওকে, তো আমি এখন ইমনের কাছে চলে যাচ্ছি। অনলাইন ক্লাসের সবচেয়ে বড় যে সমস্যাটা, মানে আমরা তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত যাব, আমরা কিন্তু মে পর্যন্তই ক্লাস নেব, কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তোমাদের স্টুডেন্টদের এন্ড থেকে তোমরা যে মে পর্যন্ত আমাদের সাথে থাকবা, প্রত্যেকটা ক্লাস করবা, এইটা এনশিওর করাটা খুবই ডিফিকাল্ট তোমাদের জন্য। হয়তো দেখা যায় কেউ প্রথম মাসে যে তারপর আর ক্লাসই করো না, হয়তো 2 মাস করে তারপর আর মনে হয় যে তোমাকে দিয়ে আর হবে না। সো এ যাবৎকালে আমরা যত এফআরবি নামিয়েছি, এইবার আমাদের এফআরবিটা আমরা সবচেয়ে বেশি গোছানো আকারে তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি। সো যে জায়গাতে তোমাদের পুরো যে সিলেবাসটা আছে, এই পুরো সিলেবাসটা আমরা ওভার দ্য টাইম কীভাবে শেষ করব সেটা তোমরা এই চার্টে দেখতে পাচ্ছ। সো এই জায়গাতে আমাদের 5টা মাসের টার্গেট আমরা নিচ্ছি। সো আমরাও সবসময় চাই তোমরাও যেন আমাদের সাথে পুরোটা একসাথে না দেখো যে পুরোটা বই শেষ করতে হবে, 5 মাস একটানা পড়তে হবে, এমন যেন না হয়। তুমি ছোট ছোট টার্গেট করো, যে জানুয়ারি মাসে যতটুকু আমাদের ক্লাস ততটুকু তুমি করছো কিনা, ততটুকু করলে তোমার সিলেবাসটা ঠিক কতটুকু শেষ হবে। সো এই জিনিসটা যখন তোমার মাথার মধ্যে আসবে যে আমি যদি ভাইয়াদের সাথে শুধুমাত্র জানুয়ারির ক্লাসগুলো করি তাহলে আমার এত% সিলেবাস কিন্তু শেষ হয়ে যাবে, যদি ফেব্রুয়ারিটাও আমি ভাইয়াদের সাথে থাকি তাহলে আমার এত% সিলেবাস কিন্তু শেষ হয়ে যাবে। সো এই জায়গাতে দেখতে পাচ্ছ জানুয়ারিতে যেহেতু তোমাদের ম্যাক্সিমাম কলেজগুলোতে তোমাদের টেস্ট পরীক্ষা আছে, সেজন্য কিন্তু আমরা জানুয়ারি মাসে তোমাদের এত বেশি দিতে চাই নাই, তোমাদের এত বেশি বোঝা দিতে চাই নাই। সো জানুয়ারি মাসে আমরা সবচেয়ে কম রাখছি ক্লাসগুলো, যেন তোমাদের উপর প্রেশারটা না পড়ে, তোমরা যেন কলেজের টেস্ট পরীক্ষাটাও ভালো করে দিতে পারো। সো এই জায়গাতে দেখতে পাচ্ছ যে জানুয়ারি মাসে আমাদের সিলেবাসের প্রায় 12%-এর মতো শেষ হয়ে যাবে। তুমি যদি আজকে থেকে, মানে আগামীকালকে থেকে তো আমাদের ক্লাস শুরু হবে, জানুয়ারি মাসে যে 2 সপ্তাহ ক্লাস হবে, ওই 2 সপ্তাহ ক্লাস যদি আমার সাথে করতে পারো, তোমার অলমোস্ট 12%, পুরো এসিসি সিলেবাসের 12% কিন্তু শেষ হয়ে যাবে। তারপর ফেব্রুয়ারি মাসে আমাদের সাথে তুমি যদি পড়ো, ফেব্রুয়ারি মাসটা যদি শেষ করতে পারো, সিলেবাসের প্রায় 38% বা 37% শেষ হয়ে যাবে। মার্চটা যদি আমাদের সাথে শেষ করতে পারো, তোমার অলমোস্ট 60% সিলেবাস কিন্তু তোমার কভার হয়ে যাবে। সো এইরকমভাবে তুমি যে ছোট্ট ছোট্ট করে টার্গেট নিয়ে যদি তুমি 5টা মাস আমাদের সাথে লেগে থাকতে পারো, তাহলে কিন্তু তুমিও বুঝতে পারবা যে তোমার কতটুকু সিলেবাস শেষ হচ্ছে। অ্যান্ড আমরা সবসময় এটা চাই যে তুমি যেন কনসিস্টেন্সিটা বজায় রাখতে পারো, কারণ আমরা ক্লাস নিয়ে গেলাম, আমরা তোমাকে প্র্যাকটিস শিট দিলাম, আমরা অনলাইনে তোমাদের এক্সামের ব্যবস্থা করলাম, আমরা সব কিছুই করলাম, কিন্তু তোমাদের সাইড থেকে যদি এফোর্টটা না আসে তাহলে কিন্তু রেজাল্টটা ভালো করা সম্ভব না। অ্যান্ড এই এফোর্টটা কিন্তু মোটিভেশন ভাই আমরা হারায় ফেলি, যে আজকে হয়তো খুবই মোটিভেটেড লাগতেছে কিন্তু কালকে যে আর পড়তে ইচ্ছা করছে না। সেজন্যই এই ছোট ছোট করে তুমি টার্গেটটা নাও যে জানুয়ারি মাসটা আমি ভাইয়াদের সাথে থাকবো এবং এত% সিলেবাস শেষ করবো। সো সেজন্যই আমরা অত্যন্ত গোছানো আকারে আমাদের এইবারের এফআরবি স্ট্রাকচারটা গুছিয়েছি। সো একে একে যদি ভাই আমরা ফিচারগুলোতে যাই কোর্সে, একটা কথা বলি। হ্যাঁ, আচ্ছা, তোমরা অনেকেই বলো ভাইয়া মোটিভেশন দেন। হ্যাঁ, মোটিভেশন আসলে দেওয়া যায় না, মোটিভেশন নিজে থেকে আসতে হয়। তুমি যখন তোমার নিজের প্রোগ্রেসটা দেখতে পারবা,
এটাই হচ্ছে সবচেয়ে বড় মোটিভেশন। তুমি ধরো এটা তো দেখানো হয়েছে, তোমার প্রিপারেশন যদি একদমই না থাকে, হ্যাঁ, ধরো কেউ একজন একদমই পড়াশোনা করে না, সে ম্যাট্রিক্সের অঙ্কও পারে না, সে যখন প্রথম মাসটা আমাদের সাথে ক্লাস করে দেখবা যে তুমি ম্যাট্রিক্সের অঙ্কগুলো পারতেছো এবং খুব তাড়াতাড়ি পারতেছো, নিজের মধ্যে এই ডেভেলপমেন্টটা যখন দেখবা, তুমি পরীক্ষায় মার্কস পাইতেছো, এটা যখন দেখবা মোটিভেশন আপনা আপনিই চলে আসবে। ঠিক আছে? তো মোটিভেশন দিতে হয় না, নিজে এফোর্ট দিলে মোটিভেশন আপনা আপনিই চলে আসে যখন তুমি রেজাল্টটা দেখতে পারো। হ্যাঁ, জাস্ট একটা মাস এফোর্ট দাও, তুমি যখন রেজাল্ট আউটপুটটা দেখতে পাবা না, তোমার মধ্যে মোটিভেশন এমনিই চলে আসবে। 1 মাসেই আমি এতটুকু করে ফেলছি, আমার হাতে তো আরো 5 মাস আছে, ওই 5 মাসে চাইলে আমি দুনিয়া উল্টায় ফেলতে পারবো। দুনিয়া উল্টানো বাদ দাও, এইচএসসিটা ভালো করো, এটাই তো ইনাফ, তাই না? আর নিজের কাছে যদি একটা প্রপার প্ল্যান থাকে তাহলে কিন্তু মানে ওই নিজের ভিতর থেকেই মোটিভেশনটা আসে যে আমি আজকে এতটুকু পড়লে আমার সিলেবাস কিন্তু এতটুকু শেষ হয়ে যাচ্ছে। সো এটা তোমাদের জন্য কিন্তু বেটার, সেজন্যই আমরা একদম গুছানো আকারে এবারে স্ট্রাকচারগুলো সবগুলো গুছিয়েছি। সো হ্যাঁ, একে একে যদি ফিচারগুলো নিয়ে কথাবার্তা বলি। সো আমাদের প্রথমে হচ্ছে লাইভ ক্লাস। এটা তো তোমরা যারা আমাদের কোর্সে ছিলা সবাই জানোই। তো আমরা লাইভ ক্লাসেই এমনভাবে পড়াবো যাতে ক্লাসের বাইরে আর কিছু না লাগে। স্পেশালি এইচএসসিতে কিন্তু দেখবা রিপিটিং স্ট্রাকচার থাকে। তুমি যদি দেখো কিছু গুটি কয়েক প্রশ্নই বারে বারে আসে। হ্যাঁ, অন্যান্য বইয়ে তো পাশে বোর্ড লেখা থাকে না, ম্যাথসের ক্ষেত্রে খেয়াল করবা প্রত্যেকটা অঙ্কের পাশে লেখা থাকে না বোর্ড। তুমি দেখবা একটা অঙ্ক, যেটা এমন অঙ্ক আছে যে অঙ্ক এরকম ছোট, বাট ওইটার পাশে বোর্ড লিখতে 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 অবস্থা খারাপ হয়ে গেছে, ওইগুলাই দেখবা বারে বারে রিপিট হয়। হ্যাঁ, তো আমরা লাইভ ক্লাসে তোমাদের এমনভাবে পড়াবো যাতে বোর্ড পরীক্ষায় আসার মতো যা কিছু থাকে সব কিছুই কাভার হয়ে যায়। এমনকি এরকম অঙ্ক যা আসে যেটা অপরিচিত, একটু মেকআপ করে দিছে আমাদের ভাষায়, তাই না, ওগুলাও যাতে পার। ঠিক আছে? তো লাইভ ক্লাসটা ইনাফ। হ্যাঁ, এটা আমি গুরুত্ব দিয়ে বলতে পারি, মানে কনফিডেন্সের সহকারে বলতে পারি, তুমি যদি লাইভ ক্লাসগুলো ঠিক মতো করো এবং আমাদের ক্লাসের স্লাইডগুলো পড়ো, তুমি অনায়াসে 90%-এর বেশি মার্কস অর্জন করতে পারবা, যদি ঠিকঠাক করো সবগুলো। ওকে, তারপর হচ্ছে অধ্যায় ভিত্তিক মডেল টেস্ট, এমন যদি বলতে। তারপর তোমরা প্রতিটা অধ্যায় যখন আমরা শেষ করব, প্রতিটা অধ্যায় শেষে তোমাদের অধ্যায় ভিত্তিক একটা এক্সাম হবে। এখন এই এক্সামটা হবে কোথায়? এই এক্সামটা হবে অনলাইনে। ওকে, সো তোমাদের সবার রিকোয়েস্ট ছিল যে ভাইয়া অনলাইনে যখন আমরা পরীক্ষা দিই এমসিকিউ এর প্রস্তুতিটা ভালো করে হয়, এমসিকিউ এর এক্সামগুলো দিতে পারি, কিন্তু লিখিত পরীক্ষাটা অনলাইনে দেওয়া হয় না, বা লিখিত পরীক্ষার সিস্টেমটা যদি থাকতো তাহলে আমাদের প্রস্তুতিটা আরো গোছানো হতো। দেখা যায় যে একটা ম্যাথ বা একটা প্রশ্ন তুমি যেরকমভাবে উত্তরটা পারো, তোমার কনসেপ্ট সব কিছু জানা আছে, কিন্তু যেরকমভাবে উত্তরটা তুমি লিখতে যাচ্ছ বা লেখার সময় যেরকমভাবে লিখতেছো ওরকমভাবে লিখলে কিন্তু টিচাররা হয়তো 1 মার্কস কম দিবে। সো যখন তুমি রিটেন পরীক্ষাটা দিবা তখন তোমার ওই যে লেখার যে স্ট্রাকচারটা, ওই স্ট্রাকচারটা কিন্তু আরো ডেভেলপ হবে। সো এইবারের এফআরবিতে আমরা এটা নতুন সংযোজন করেছি যে আমাদের প্রত্যেকটা অধ্যায় শেষে প্রত্যেকটা অধ্যায়ের উপর এমসিকিউ প্লাস রিটেন দুইটাই অনলাইন এক্সাম হবে। ওকে, সো প্রত্যেকটা অধ্যায় শেষে তোমার একটা অধ্যায় ভিত্তিক এক্সাম হবে যেখানে এমসিকিউ থাকবে এবং রিটেনও থাকবে। এমসিকিউ থাকতে পারে 25টা এবং রিটেন হয়তো 3টা থাকবে, সেখান থেকে 2টা উত্তর করতে হবে। সো তোমার একদম বোর্ড স্ট্যান্ডার্ডে যতটুকু প্রস্তুতির দরকার একটা এক্সামের ক্ষেত্রে সবটাই কিন্তু তোমার অনলাইনে এই জায়গাতে কমপ্লিট হয়ে যাবে। তারপর প্র্যাকটিস শিট। আচ্ছা, এখন তোমরা বলতে পারো ভাইয়া একটা ক্লাসে কি যা পড়াবেন ওর থেকে সব আসবে? এটা আমরা 100% গ্যারান্টি না দিতে পারলেও আমরা কিন্তু এটা বলতে পারি তোমাদের পরীক্ষায় আসার মতো যা কনসেপ্ট আছে, হ্যাঁ, এবং ওই টাইপের ম্যাথস আছে, আমরা সবগুলা কভার করে দেবো। এখন বাকি যেগুলা পরীক্ষায় আসার মতো সেইগুলা তোমাদের একটা প্র্যাকটিস শিটে থাকবে। তো আমাদের ক্লাসগুলা করার পর যদি প্র্যাকটিস শিটটা করো, ওটার বাইরে আর কিছু আসবে না। ধরো আমি একটা কনসেপ্ট পড়াইলাম, ধরো কথার কথা ম্যাট্রিক্সের গুণ, এখন ম্যাট্রিক্সের গুণ থেকে আমি একটা এক্সাম্পল দেখালাম, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা বোর্ডে সবচেয়ে বেশিবার আসছে। আচ্ছা, এখন সিমিলার টাইপের কিছু অঙ্ক, হ্যাঁ, যেগুলো সিকিউতে আসছে, এমসিকিউতে আসার মতো, হয়তো আমি লাইভ ক্লাসে দেখাতে পারবো না, ওগুলো আমি প্র্যাকটিস শিটে আমরা দিয়ে রাখবো। ঠিক আছে? এখন ভাই প্র্যাকটিস শিট কি ধরে ধরে করা লাগবে? ব্যাপারটা এরকম না। তুমি যদি লাইভ ক্লাস করো সবগুলা কনসেপ্ট কভার হয়ে যাবে না? তুমি জানো এই অঙ্কগুলো কেমনে করতে হয়, দুটা ম্যাট্রিক্সের গুণ কেমনে করতে হয়, বিপরীত ম্যাট্রিক্স কেমনে বাইর করতে হয়। তুমি প্র্যাকটিস শিটের সিকিউ এমসিকিউ যখন দেখবা এগুলো তুমি মাথায় মাথায় পারতেছো, আইডিয়াটা বুঝতেছো যে এটা এই কনসেপ্টের অঙ্ক, আমি এটা এভাবে করতে পারবো। হ্যাঁ, তো তোমার কিন্তু সবগুলা করা লাগবে না। 2-1টা হয়তো একটু অপরিচিত, একটু বেশি মেকআপ করা অঙ্ক থাকতে পারে বা প্রশ্ন থাকতে পারে, ওগুলা হয়তো তুমি হাতে করবা, বাকিগুলা কিন্তু ধরে ধরে করার দরকার নেই। ঠিক আছে? তো লাইভ ক্লাস আর প্র্যাকটিস শিট, লাইভ ক্লাসের শেষে তুমি যদি এই দুইটার কম্বিনেশনটা করতে পারো,
তাহলে কিন্তু একদম 100% প্রিপারেশন হয়ে যাবে। এখন বলতে পারো ভাই লাইভ ক্লাস এত সময় ধরে করবো, প্র্যাকটিস সেটা আবার প্র্যাকটিস করা লাগবে। আমি কিন্তু আগেই বলছি এখানকার ম্যাক্সিমাম অঙ্ক 95% অঙ্ক তুমি দেখবা মাথায় মাথায় করতে পারতেছো। আমরা ক্লাসে ওই টাইপের অঙ্ক করাই ফেলছি অলরেডি। এখন তুমি জাস্ট দেখবা এটা পারতেছো, হ্যাঁ এটা পারতেছো, হ্যাঁ এটা পারতেছো, হ্যাঁ, তখন কনফিডেন্সটা আসবে। ভাই তো এটা পড়াইছে, আমি তো এটা পারতেছি, এটা বোর্ডে আসছে, তার মানে আমাদের বছরও এই টাইপের অঙ্ক আসবে, আমি তখনও পারবো। হ্যাঁ, মোটিভেশন তখনও চলে আসবে। ঠিক আছে, ওকে। পরবর্তী যে ফিচারটা সেটা হচ্ছে আর্কাইভ ক্লাস। এটার গুরুত্ব আমার থেকে বেশি তোমরা আরো ভালো করে জানো, কারণ যখনই তোমরা কোর্সে ভর্তি হবা তোমাদের হয়তো পরবর্তীতে কলেজের টেস্ট এক্সাম, সো সেখানের যে ক্লাসগুলো বা সেখানের যে অধ্যায়গুলো সেগুলো হয়তো আমাদের এফআরবিতে আমরা শুরুর দিকে পড়াবো না। সো তখন যেন তুমি কলেজের টেস্ট পরীক্ষাতেও ভালো করতে পারো, অথবা অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে যে নিজের একটা রুটিন অনুযায়ী পড়বে, সো সে সময় যেন তুমি তোমার নিজের রুটিন অনুযায়ী অধ্যায়গুলো শেষ করতে পারো। সেজন্য আমাদের বিগত বছরের যতগুলো ক্লাস আছে সবগুলাই কিন্তু আমাদের ওয়েবঅ্যাপে তোমরা আর্কাইভ সেকশনে পেয়ে যাবে। পরের ফিচারটা ডিসকাশন গ্রুপ, এটা তো জানোই। ধরো তোমার কোনো একটা প্রবলেম হয়েছে, এখন তুমি এটা তোমার বন্ধুদের কাছ থেকে জানতে চাও বা আমাদেরকে জানাতে চাও, সেটার জন্য ডিসকাশন গ্রুপ এটা তো খুব সহজ একটা ফিচার। এটা তো সব জায়গায় থাকে, যারা আমাদের সাইকেলগুলাই ছিল ওরাও জানো। তো নিজের কোনো সমস্যা থাকলে জাস্ট ওই গ্রুপটায় পোস্ট করে দিলেই আমরা তোমাদের সমাধান দিয়ে দিব, কিংবা তোমাদের বন্ধুরাও কি তোমাদের অ্যান্সারগুলো দিয়ে দিবে। তুমি দেখবা তুমি একটা কোয়েশ্চেন করছো, আমাদের আগে কিন্তু তোমার বন্ধুরাই সমাধান করে দিচ্ছে। কারণ তোমার এমন অনেক ফ্রেন্ড আছে, হ্যাঁ, আমাদের কোনো একটা প্রবলেম পড়লে স্কুলে বা কলেজে, ধরো একটা অঙ্ক পারতেছে না, তুমি সবার আগে কার কাছে হেল্প চাও? তোমার পাশে যে বসছে তার কাছে না? তুমি কিন্তু সরাসরি টিচারের কাছে যাও না, আগে তোমার বন্ধুকে বলো আমাকে একটু বুঝিয়ে দিত। এই কাজটা করবে আমাদের অনলাইনে এই ডিসকাশন গ্রুপটা। আচ্ছা, পরবর্তী ফিচার যেটার জন্য তোমরা সবচেয়ে বেশি ওয়েট করতেছিলা, মানে প্রায় পোস্টে একটা কমেন্ট আসতো যে ভাই এসিএস এর অ্যাপ কবে আসবে, বা আমরা অ্যাপে কবে থেকে ক্লাস করতে পারবো। সো সেটা আর তোমাদের আর দেরি করতে হবে না, তোমরা আমাদের এইবার এফআরবি থেকে আমাদের যে ক্লাসগুলো হবে সবগুলা দ্বিতীয় সপ্তাহের পরে, মানে আমরা ফেজ 2 তে এফআরবির একটা বন্ধ পাবা তোমরা মাঝে টেস্ট পরীক্ষার জন্য, ওই টেস্ট পরীক্ষার পরে যখন আমরা ক্লাস শুরু করবো আমাদের প্রত্যেকটা ক্লাস হবে আমাদের এসিএস এর অ্যাপে। সো অ্যাপে ক্লাসটা একটা বড় সুবিধা আছে, বড় সুবিধাটা হচ্ছে ফেসবুকে যখন তোমরা কমেন্ট করতেছো এই কমেন্টটা আমাদের এখানে আসতে 1 মিনিট বা 30 সেকেন্ড লেট হচ্ছে, কিন্তু অ্যাপে যখন ক্লাসগুলো করা হয় তুমি কমেন্ট করার সাথে সাথে সেটা আমাদের সাথে চলে আসে। সো ক্লাসের মধ্যে তোমাদের আমাদের মধ্যে সময়ের গ্যাপটা কিন্তু থাকে না। অ্যান্ড আরেকটা বড় জিনিস, তোমরা যখন ফেসবুকে ক্লাসগুলো করো, এটা আমাদের ক্ষেত্রেও হয় যে একটা জিনিস করতে ফেসবুকে ঢুকি, আরেকটা দেখতে দেখতে দেখি যে আধা ঘন্টা শেষ। সো এই অ্যাপ যখন তোমার কাছে থাকবে আমরা এটা সাজেস্ট করবো যে তোমরা টেস্ট পরীক্ষার পরে যখন আমাদের অ্যাপে ক্লাস নিয়ে আমরা শুরু করবো, ডিরেক্ট ফেসবুক ডিএক্টিভ করে দিবে। ফেসবুক আর দরকারই নেই, কারণ ফেসবুকে তুমি আসলেই তোমার সময়টা নষ্ট হবে। অ্যান্ড ভাইরা সবাই বলতেছিলেন যে যখন আমরা অ্যাপে ক্লাস নেওয়া শুরু করবো তখন আমরা ভাইরাও সবাই ফেসবুক ডিএক্টিভেট করে দেবো, কেউই ফেসবুকে থাকবো না, ঠিক আছে? কারণ ফেসবুকে আসলেই তোমাদের সময় নষ্ট, উল্টাপাল্টা পোস্ট দেখবা, এইটা দেখবা, দেখতে দেখতে দেখবা সময় শেষ। সো অ্যাপে যখন ক্লাস হবে এটা এই জন্যই আমাদের সংযোজন করা, যেন তোমাদের ডিস্ট্রাকশনটা না আসে। অ্যান্ড এই সময়টা বাঁচানোটা কিন্তু শেষ সময় খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রথমে আমরা তোমাদের দেখাইছি সময় কিন্তু বেশি নাই, মাত্র 5 মাস পুরোটা সিলেবাস শেষ করতে হবে, এবং একসাথে থেকে পুরো সিলেবাসটা আমাদের জার্নিতে শেষ করতে হবে তোমাদের। হ্যাঁ, আচ্ছা, ফেসবুক এটার ব্যাপারে আমি একটু বলি। তো দেখা যায় কি ফ্রেন্ড সার্কেল ফেসবুকে আসে, ওদের সাথে চ্যাট করা হচ্ছে, এই জন্য ফেসবুকটা সবাই অ্যাক্টিভ রাখে। দেখো, কম্প্যারিজনটা বন্ধুদের সাথে করা যাবে না, ঠিক আছে? তোমার যেই ফ্রেন্ড খুব ভালো করে পড়ছে, পুরা বছর পড়ছে, ওর প্রিপারেশন অলরেডি হয়ে গেছে, সে কিন্তু এখন ফেসবুক চালাইতে পারবে, ইনস্টাগ্রাম চালাইতে পারবে, ঘোরাঘুরি করতে পারবে, তাই না? কিন্তু তোমার যার প্রিপারেশনটা এখনো ভালো হয় নাই, তুমি যদি ওর দেখা দেখি ঘুরতে থাকো, ফেসবুক চালাও, ইনস্টাগ্রাম চালাও, আইআইটির প্রবলেম সলভ করো, তাহলে কি হবে? না। তুমি কোথায় আসো এটা কিন্তু তুমি জানো। তোমার প্রিপারেশন যদি খারাপ হয়, তোমার এখনকার কাজ হচ্ছে পড়াশোনা বাদে বাকি সব কিছু কাট করে ফেলা। হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম টাইমের, এখন তো অনলাইনের যুগ, ম্যাক্সিমাম টাইম দেখা যায় আমরা ফেসবুকেই ওয়েস্ট করি। ক্লাস করতে আসছি, ক্লাসের চেয়ে বেশি কমেন্ট করি, এই ভাইয়ের ভক্ত, ওই ভাইয়ের ভক্ত, এরকম কমেন্ট করি না, তাই না? এরপর ক্লাস করতে এসে রিলসে ঢুকে যাই, দেখতেই থাকি। তো এইটা কিন্তু করা যাবে না, স্পেশালি যাদের প্রিপারেশন একটু দুর্বল। তো ওইটা কিন্তু আমাদের অ্যাপটা যখন চলে আসবে তোমাদের একদম কমপ্লিট একটা সলিউশন হয়ে যাবে। তখন ফেসবুক অ্যাপটা, ইনস্টাগ্রাম অ্যাপটা এগুলো আনইনস্টল করে দিও। তো আমার মনে হয় আমাদের ফিচারগুলো শেষ। এখন আমরা ক্লাস রুটিনটা যদি একটু খেয়াল করি, তোমাদের প্রতিদিন 2টা করে ক্লাস হবে। এখন ভাই প্রতিদিন 2টা করে ক্লাস কেমনে সম্ভব? যারা পড়ো নাই, সারা বছর পড়াশোনা করো নাই, এখন লাস্ট মোমেন্টে এফোর্ট দিতেই হবে, কিছু করার নেই।
এটা কিচ্ছু করার নাই, তুমি সারা বছর পড়ো নাই, এখন যদি মানে এখনো না পড়ে খুব ভালো রেজাল্ট করতে চাও, এটা সম্ভব না। ঠিক আছে, যারা সারা বছর পড়ো নাই, প্রতিদিন 2টা করে ক্লাস, একটা দুপুরে ক্লাস থাকবে, একটা রাতে ক্লাস থাকবে। তো দুপুরের ক্লাসগুলো হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি, এই 3টা সাবজেক্ট, বি আর ইংলিশ, বাংলা, আইসিটি, এই 3টা সাবজেক্ট। আর রাত্রের ক্লাসটা হবে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তাহলে প্রতিদিন অ্যারাউন্ড, আমি যদি অ্যাপ্রক্সিমেট করি, বাংলা, ইংলিশ, আইসিটির ক্লাস হবে 1.5 থেকে 2 ঘন্টা, আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ক্লাসগুলো হবে 2.5 থেকে 3 ঘন্টার মতো। এখন প্রতিদিন 5 ঘন্টা করে ক্লাস কেমনে সম্ভব? এটা করতে হবে যদি তুমি সারা বছর ফাঁকিবাজি করে আসো এবং ভালো রেজাল্ট করতে চাও, তাইলে করতে হবে। তুমি সারা বছর ফাঁকিবাজি করে আসছো, এখনো ফাঁকিবাজি করবা, রেজাল্ট তোমার যেমন ইচ্ছে এমন দরকার নেই, এত ক্লাস করার কি দরকার নেই তো, তাই না? আর যদি এরকম হয় তুমি খুব ভালো করে পড়ছো, অনেক কিছুই তোমার কভার হয়েছে, তাহলে কি তোমার সবগুলা ক্লাস করার দরকার আছে? বা প্রত্যেকটা একদম ধরে ধরে করার দরকার আছে? না। ফর এক্সাম্পল, তুমি ম্যাথসের ম্যাট্রিক্স ও নির্ণয় খুব ভালো করে পারো, তুমি কি পুরা লাইফ ক্লাস দেখবা? দেখো, একটু বুদ্ধিমান হও, ঠিক আছে? কোর্সে ভর্তি হয়েছো দেখে সব ক্লাস করতে হবে, ব্যাপারটা এরকম না। তোমার কোন জায়গায় উইক পয়েন্ট আছে, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ওই ওয়াইজ ক্লাসগুলো করতে হবে। হ্যাঁ, তোমার এখন ধরো ডিফারেন্সিয়েশনের ঝামেলা, ইন্টিগ্রেশনের ঝামেলা, তুমি ওই 2টায় বেশি ফোকাস দিবা। তুমি একটা জিনিস পারো, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ পারো, ওইটাই কি আবার করার দরকার আছে? না, আমরা করাচ্ছি কারণ আমাদের স্টুডেন্ট, তোমরা যারা ভর্তি হয়েছে ওরা তো সব লেভেলেরই আসো, হ্যাঁ, সবার জন্য করাচ্ছি। তুমি কোনটা পড়বা এটা তোমাকে ডিসিশন নিতে হবে। কোন টপিকগুলো বাদ দিতে পারবা। সো যেগুলা পারো ওগুলা যদি বাদ দিয়ে দাও, তাহলে কিন্তু ডেইলি 5 ঘন্টার ক্লাস থাকে না, অনেক কমে যায়। আর যারা পড়ো নাই 5 ঘন্টার ক্লাস করতে হবে, নাহলে কোনো উপায় নেই। হ্যাঁ, তো আমাদের প্রথম 2 উইকের রুটিন এখানে দেওয়া আছে, তোমাদের ডিটেলস রুটিনটা দেওয়া হবে। আর প্রতি সপ্তাহে তো তোমরা রুটিনের আপডেটটা পেয়ে যাবে। প্রতি সপ্তাহের শুরুতে তোমাদের কি ক্লাস, কার ক্লাস, সেটা আমাদের অ্যাপেও পেয়ে যাবা, ফেসবুক গ্রুপেও পেয়ে যাবা, অ্যাপ না আসা পর্যন্ত। হ্যাঁ, তারপর তো আমরা ফেসবুক একদম বাদ করে দিই, সবাইকে একটু করে দেব। তো এখন আমরা চলে আসি আমাদের সাবজেক্ট ওয়াইজ টিচার প্যানেলে। তো আমাদের প্রথম সাবজেক্ট কোন সাবজেক্ট? খুবই বাজে একটা সাবজেক্ট, ফিজিক্স সাবজেক্ট। তো প্রথমে এমন একজন মানুষ আমরা ধরে আনছি যিনি আসলে ধরে আনছি আজকে, কোনো লাইভ ক্লাসে মানে ওরিয়েন্টেশনে থাকে না, আমাদের অপূর্ব দাদা। সবাই আশা করি খুব ভালো আছো। তো আমাদের এফআরবি ফিজিক্সের টিচার প্যানেলে আমি সহ আরও 2 জন খুব মারাত্মক লেভেলের জনপ্রিয় টিচার আছে, সেটা হচ্ছে ইমন এবং আমার বন্ধু মাস্টার। তা আমরা 3 জন মিলে তোমাদের আর কি ফিজিক্সের দায়িত্বটা নিচ্ছি। আমরা যেভাবে ক্লাসে পড়াবো তুমি আমাদের সাথে লেগে থেকে সেইভাবে যদি ক্লাসগুলো করে যাও, তাহলে তুমি ওই কিছু না পড়লেও অ্যাটলিস্ট লেগে থাকলে, তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যদি ফাঁকিবাজি করে আসো, চূড়ান্ত লেভেলের ফাঁকিবাজি করে আসো, তাহলে এখন মোটামুটি লেগে থাকলে, এখন মোটামুটি কথা দিয়ে একটু প্রমিস করে তুমি যদি ক্লাসগুলো করতে পারো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করতে হবে, শুধু আবার ক্লাস করে গেলে হবে না, সেই অনুযায়ী একটু জান প্রাণ দিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলে বোর্ড পরীক্ষায় একটা ভালো মার্ক ফিজিক্স থেকে আনা সম্ভব। যারা ধরো যে ইঞ্জিনিয়ারিং টার্গেট করে পড়াশোনা করো, তাদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্সের গুরুত্ব অপরিসীম, কারণ ফিজিক্সের মার্কটা এইটা কিন্তু মানে খুব ভালোভাবে কাউন্ট হবে। বিশেষ করে বুয়েটে এক সময় একবার এক রকম এরা ব্যারিয়ার ঠিক করে, তো তার ক্ষেত্রে মনে করো যে ফিজিক্সে তোমার একটা ভালো রেজাল্ট করা লাগবে, এটা একেবারে গ্যারান্টেড একটা কথা। তো এই কারণে ফিজিক্সের উপর একটু বেশ ভালো গুরুত্ব দিতে হবে। আর ফিজিক্স থেকে মার্ক উঠানো খুবই সহজ। এখানে মনে করো যে তোমার মার্ক কাটার জায়গা খুবই কম, তুমি যদি চাও মোটামুটি 95-এর উপরে মার্ক তুমি রাখতে পারবা, ইজিলি রাখতে পারবা, যদি একটু আমাদের কথা শুনে সেই অনুযায়ী একটু প্র্যাকটিস করো। তুমি শুধু ক্লাস করে গেলে হবে না, তোমার নিজের খাটতে হবে, নিজের পড়তে হবে, নিজেরও একটু প্র্যাকটিস করতে হবে। তো আমরা যেহেতু আমি একটু প্রথম থেকে একটু বলি, দেখো আমরা যখন আমি স্টুডেন্ট ছিলাম, তা আমি আমার কথা বলি, আমরা কিন্তু ফার্স্ট ইয়ারে যখন থাকি তখন ফার্স্ট ইয়ারে ইন্টারের সিলেবাস সম্পর্কে আইডিয়া পাইতেই আমাদের একটা দীর্ঘ সময় চলে যায়। ইভেন টিচার সিলেকশন করতে, আমি যে কোন টিচারের কাছে পড়বো, আমরা যখন পড়ছি তখন তো অনলাইন ছিল না, অফলাইন ছিল। তো আমরা কি করতাম যে কিছু টিচারের কাছে 1 মাস পড়তাম, আবার অন্য একটা টিচার চেঞ্জ করে অন্য একটা টিচারের কাছে গিয়ে 2 মাস পড়তাম। এইভাবে করে কিন্তু আমাদের সিলেবাসে একটা চরম লেভেলের ফার্স্ট ইয়ারে একটা গ্যাপ থাকতো। সেকেন্ড ইয়ারে গিয়ে আমরা বুঝতে শিখতাম আসলে ফিজিক্সের সিলেবাসটা কত বড়, কিভাবে পড়তে হবে, কোন টিচারের কাছে পড়তে হবে, এইটা তখন আমরা ধাতস্থ হয়ে শিখতাম আর কি। তো সেকেন্ড ইয়ারে গ্যাপ অনেক বেশি থাকতো না, সেকেন্ড ইয়ারে ভালোভাবেই হইতো,
কিন্তু ফার্স্ট ইয়ারে কিন্তু গ্যাপটা জমে যেত। তা আমি যদি চিন্তা করি স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে, স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, তাহলে আমি স্টুডেন্ট লাইফে যা করছি, ধরো তোমাদের মধ্যে এমন অনেকেই আছো, তোমরাও এরকম কাজগুলো করছো। তো আমাদের সময় কিন্তু এই গ্যাপটাকে পূরণ করার এই সুবর্ণ সুযোগটা যেটা এখন অনলাইনের জামানায় আছে, এটা কিন্তু ছিল না। আমার মনে আছে আমার কেমিস্ট্রিতে চূড়ান্ত লেভেলের ফাঁকিবাজি আমি করে আসছিলাম ফার্স্ট ইয়ারে। তো আমরা যখন যে স্যারের কাছে অফলাইনে পড়তাম, তো সেকেন্ড ইয়ারে আমি আমার ব্যাচে সেকেন্ড ইয়ারও পড়তাম, ইভেন তার সাথে সাথে আমার যে মানে জুনিয়র ব্যাচ যেটা 14 ব্যাচের যারা আর কি, তো তাদের সাথে গিয়ে আবার অফলাইনে ফার্স্ট ইয়ারের ব্যাচেও আমি যে ক্লাস করতাম, মানে ডাবল ক্লাস আমি করতাম। এইভাবে কিন্তু আমি মনে করো যে আমার পাপটা মোচন করছি। তো তোমাদেরও এরকম পাপটা মোচন করতে হবে। তোমরা যারা ফার্স্ট ইয়ারে গ্যাপ দিয়ে আসছো, সেকেন্ড ইয়ারে কিছু কিছু অধ্যায় গ্যাপ দিয়ে আসছো, তো তাদের জন্য এই পাপ মোচনের শেষ সুযোগ হচ্ছে এইটা। তো এই সুযোগটাকে তুমি কাজে লাগাও, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, দেখো আমরা যখন আমাদের কিন্তু এই দেখো সাইকেলের একাডেমিক কোর্স যেগুলা, সেগুলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অনেক আগে। আমাদের সিলেবাস কিন্তু একাডেমিক সাইকেলের সিলেবাসটা কিন্তু অনেক আগে শেষ হয়ে গেছে। কার শেষ হয়েছে? আমার শেষ হয়েছে। এখন তুমি নিজেরা জিজ্ঞেস করো তোমার কি শেষ হয়েছে। তো এই ক্ষেত্রে দেখবা একটু অনেস্ট উত্তর দিলে কিছু কিছু জায়গা থেকে বেশ নেগেটিভ অ্যান্সার চলে আসবে যে না, আমার তো কিছু কিছু জায়গায় গ্যাপ আছে, মারাত্মক লেভেলের গ্যাপ আছে। ভাই আপনি পড়াই গেছেন, কিন্তু আমি তো আসলে পড়ি নাই, বা আমি পড়লেও ভুলে গেছি, প্র্যাকটিসের অভাবে প্র্যাকটিস করি নাই, পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করি নাই। এই কারণে অনেক সময় দেখবা পুরোনো খাতা, ফার্স্ট ইয়ারের খাতা উল্টাইলে দেখবা অনেক কিছু নতুন নতুন লাগতেছে। তো এইরকম এই যে নতুন নতুন লাগলে দেখবা ভয় লাগবে, হতাশ লাগবে যে আমি এত কিছু পড়ছিলাম, আমি তো সব ভুলে গেছি, তাহলে তো আমার দিয়ে কিছু হবে না, আমার তো বোর্ড পরীক্ষা একেবারে খারাপই হবে, জঘন্য হবে। তো এরকম চিন্তা ভাবনা আসতে পারে। তো তুমি ওই যে লেকচার খাতা তুমি করছো না, ফার্স্ট ইয়ারে পড়ছো না, তুমি লেকচার খাতাটা রাখো, আর এফআরবির যে ক্লাস, এই ক্লাসগুলো দেখো, তোমার দেখবা সব মনে পড়ে যাবে। এখন যদি তুমি এসে এই সময় এসে তুমি যদি মনে করো যে ভাই আমি একাডেমিতে যেভাবে ক্লাসগুলো করছিলাম ওইভাবে আমি ক্লাসগুলো করব, বা সাইকেলে কোর্সে এনরোল করে তুমি ধরো যে ক্লাস করা শুরু করলা, তাহলে এইটা কিন্তু তোমার জন্য একটা ব্যাড ডিসিশন হবে। কেন ব্যাড ডিসিশন হবে? সেটা হচ্ছে কি, ধরো আমরা যখন একাডেমিক সাইকেলগুলোতে পড়াই, তখন আমরা চিন্তা করি অনেক সময় আছে, তা আমরা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করাই দিই এবং টপিকগুলো অনেক ডিটেলস আলোচনা করি। বইয়ের মধ্যে মানে এমন কোনো কিছু আমরা বাদ দিই না, ঠিক আছে, যেটা ধরো যে তোমাকে কিছু না কিছু শিখাইতে পারি আমরা, সেরকম সবগুলো টপিক আমরা ধরে ধরে পড়াই এবং তার সেই টপিক ওয়াইজ আমরা পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করে দিই। আর এই সময় এসে তুমি যদি এখন চিন্তা করো যে আমি ওই ক্লাসগুলো করব, তাহলে কিন্তু এটা তোমার জন্য ব্যাড ডিসিশন হবে। ধরো আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমি ভেক্টর বা নিউটনিয়ান বলবিদ্যা যখন একাডেমিক সাইকেলে পড়াইছি, আমি নিউটনিয়ান বলবিদ্যা পড়াইছি 23 বা 24টা ক্লাস, অন এভারেজ প্রত্যেকটা ক্লাস ধরো 1.5 ঘন্টা। তা আমি যখন তোমার একাডেমিক সাইকেলে পড়াইছি, তখন তো আমি 2 মাস বসে পড়াইছি, তাই না? 2 মাস 2.5 মাস বসে পড়াইছি, অনেক সময় ছিল, ধীরে 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 আমরা পড়াইছি। এখন তুমি যদি বলো যে আমি এই সময় এসে ওই 24টা ক্লাস অন এভারেজ 1.5 ঘন্টার করবো, তাহলে এটা কি ঠিক ডিসিশন হবে? হবে না। কিন্তু এখানে যখন আমরা এফআরবিতে যখন আমরা নিউটনিয়ান বলবিদ্যা ক্লাসটা নিব, তখন কিন্তু আমরা একেবারে বোর্ড পরীক্ষার টার্গেটে খুবই কম্প্যাক্ট ক্লাস নিব, যেটা তোমার দরকার আসলে। তো এই কারণে যখন যে রোগ হয় সেই রোগের ওষুধ খাইতে হয়, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখবা। আর তোমাদের সাথে মাসুর আছে, ইমন আছে, ইমনও কিছু কথাবার্তা বলবে, আমি অনেক বলে ফেললাম। তো আমার একটা লাস্ট কথা হচ্ছে, এখন যে যার অবস্থান থেকে না পালায়া এফআরবি কোর্সটা এনরোল করো, খাতা কলম নিয়ে বসো। তোমার যদি কিছু নাও পড়া থাকে, তুমি কিছুও যদি না পড়ো, আমরা ওইভাবেই ক্লাস নিব, যাতে তোমার মনে করো যে তুমি এইটুকু জানবা যে তোমার বোর্ড পরীক্ষাতে ফিজিক্সের একটা সাবজেক্ট আছে, 2টা পেপার হবে, সেই 2টা পেপারে 100 করে পরীক্ষা হবে, ঠিক আছে। এইটুকু জেনে জাস্ট খালি খাতাটা নিয়ে বসলেই হবে। আর আমরা এবার মনে করো যে এফআরবি থেকে আমরা এবার বইয়েরও ব্যবস্থা করছি, ঠিক আছে। আমরা আমাদের যে অফলাইন ব্রাঞ্চগুলো আছে, সেই ব্রাঞ্চগুলোতে যারা মডেল টেস্টে ভর্তি হবে তারা তো বইগুলো ফ্রি পাবে, এবং তোমরা যারা এই কোর্সে এনরোল করছো, তোমরাও কিন্তু আমাদের রম্বস পাবলিকেশনের পেজ থেকে তোমরা এই বইগুলা কিন্তু কালেক্ট করতে পারবা। এবং বইয়ের কথাটা অভি বলবে, অভি খুব ভালো জানে বইয়ের ব্যাপারটা, কারণ ওই দিকগুলা খেয়াল রাখে। কিন্তু আমি একটু আগে 2টা বই আমি হাতে পাইছি, আমি একটু তোমাদের বই 2টা দেখাই। এই যে 2টা বই অলরেডি আমাদের চলে আসছে, এই যে একটা গণিতের আর একটা হচ্ছে এই যে রসায়নের বই নাই, ঠিক আছে। ফিজিক্স বই এখনো আসে নাই, ফিজিক্স বইটা চলে আসবে কয়েকদিনের মধ্যে। তো এই বইগুলাতে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে, ধরো আমি তোমার একটা উদাহরণ দিয়ে বলি, ভেক্টর অধ্যায়ে তুমি বাজার থেকে কোনো টেস্ট পেপার যদি কেনো, তুমি দেখবে একটা অধ্যায়ে 70 কি 60টা কোশ্চেন আছে। এখন তুমি বলো, তুমি তো 9-10-এও টেস্ট পেপার সলভ করছো, তুমি 60টা 70টা কোশ্চেন তুমি একটা অধ্যায় থেকে কোনোদিন করবা, সেই সময়টা তুমি পাবা না কিন্তু। তো এই কারণে আমরা কি করছি, কোশ্চেনগুলোকে আমরা অ্যানালাইসিস করছি,
বোর্ডের কোশ্চেনগুলা বা বিভিন্ন কলেজের কোশ্চেনগুলাকে আমরা অ্যানালাইসিস করছি, করে একেবারে কম্প্যাক্টভাবে যে কোশ্চেনগুলো সিলেক্ট করা যায় সেই কোশ্চেনগুলো আমরা এই অধ্যায় এই বইটাতে ইনক্লুড করছি প্রত্যেকটা অধ্যায়। অর্থাৎ এই বইয়ে দেখবা যে এক একটা অধ্যায় কোশ্চেন সংখ্যা খুবই কম, ধরো 20টা 25টা করে কোশ্চেন, তো একটা অধ্যায় তুমি 20টা কোশ্চেন অ্যাটলিস্ট বোর্ড পরীক্ষার জন্য সলভ করতে পারবা। এবং আমরা অনুরূপভাবে একই কোশ্চেন একই প্যাটার্নগুলা এগুলা অনুরূপভাবে পরপর সুন্দর করে সাজাইছি, যাতে তোমার মোটামুটি এই বইটা করলেই 20টা কোশ্চেন করলে, ধরো একটা অধ্যায়ের উপর তুমি যদি 20টা 25টা কোশ্চেন করো, তাহলে মোটামুটি ওই অধ্যায়ের উপর তোমার 100% প্রিপারেশন কভার হয়ে যাবে। তো এটা হচ্ছে বইয়ের কথা ছিল, আর বাদ বাকি কথা ইমন বলতেছে তোমাদের। আমি তো আমাদের শুরু থেকেই কথাবার্তা বলতেছি। সো যেই জিনিসটা একটু বলি যে অনেকের হয়তো অনেক অধ্যায় এখনো পড়া হয় নাই, একাডেমিক ব্যাচে হয়তো পড়ানো শেষ, বাট তোমার অনেকের হয়তো অনেক অধ্যায় পড়ানো হয় নাই। অ্যান্ড এই জিনিসটা একদম স্বাভাবিক। তুমি এটা মনে করে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে সবাই হয়তো সব পড়ে ফেলছে, আমারই হয়তো বাকি। একদমই না। তুমি সবার খবর একটু নিয়ে দেখো, সবারই কোনো না কোনো অধ্যায় বাকি। সো তোমাদের একটা জিনিস বলবো, ফিজিক্সের তো একটা জিনিস জানো যে আগে থেকে যদি আদিবেগ কম থাকে, শেষ সময় যদি দূরত্বটা পার করতে চাও, ত্বরণ বাড়াইতে হবে, তাই না? সো এই এফআরবিতে তোমার ওই ত্বরণের সুযোগটা আছে। সো এই শেষ সময় যদি একটু ইফোর্টটা বেশি দাও তাইলে কিন্তু হবে। আর ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ের ব্যাপারে দাদা অলরেডি বললো যে আমরা এমনভাবেই তোমাদের পড়াবো যে আগে থেকে যদি অধ্যায়টা তোমার পড়া না থাকে, শুধুমাত্র এফআরবির ক্লাসটা করেই তুমি অধ্যায়টার মধ্যে একটা ভালো একটা তুমি প্রিপারেশন নিতে পারবা, এবং তোমার বোর্ডে যতগুলো প্রশ্ন আসে সবগুলো প্রশ্ন তুমি উত্তর করতে পারবা। সো আমরা অনেকে বলতেছে মাসুর ভাই কোথায়? মাসুর ভাই হচ্ছে বিপিএল খেলতে গেছে, ঠিক আছে, এই কারণে আমরা মাসুর ভাইকে আজকে পাচ্ছি না। তো ইনশাল্লাহ আমরা সামনে মাসুর ভাইকে পাবো আর কি। তো এবার কোন সাবজেক্ট আছে দেখি, এবার কেমিস্ট্রি নাকি? চলে আসো কেমিস্ট্রি টিচার প্যানেল। আসসালামু আলাইকুম, কী খবর, কেমন আছো সবাই? আমি এটা বলতে পারি যে কেমিস্ট্রির ক্ষেত্রে তোমাদের যে সাবজেক্টগুলো আছে, তুমি সামনে যে এইচএসসি পরীক্ষা দিবা এবং তারপরে তোমাদের একটা বড় গোল আছে যে তুমি অ্যাডমিশন টেস্ট দিবা। অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে তুমি যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও বা মেডিকেল প্রিপারেশন নাও অথবা ভার্সিটি প্রিপারেশন নাও, তিনটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কমন যে সাবজেক্টটা আছে সেটা কিন্তু হচ্ছে কেমিস্ট্রি। মানে অনেক ক্ষেত্রে তোমার অন্যান্য প্রিপারেশন ইঞ্জিনিয়ারিং বাদে অন্যান্য প্রিপারেশনের ক্ষেত্রে কেমিস্ট্রিটা একটু কম কাজে লাগে। হ্যাঁ, মানে তুমি কিন্তু এই কেমিস্ট্রি বাদে অন্যান্য যেগুলো সাবজেক্ট আছে যেমন ফিজিক্স, এটা একটু কম কাজে লাগে মেডিকেলে, অথবা ম্যাথ তো কাজেই লাগতেছে না, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু এরকম না। তাহলে কেমিস্ট্রি হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা তোমার লাইফে তোমার সবচেয়ে বেশি গুরুত্ব বহন করবে অ্যাডমিশন টেস্টে। তো সেই জন্য তোমায় হঠাৎ করে অ্যাডমিশন টেস্টে তো ভালো করতে পারবে না। তোমার যদি কেমিস্ট্রি গ্যাপ থাকে, তোমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ হবে যে তোমরা এই কোর্সের মাধ্যমে কেমিস্ট্রির সকল গ্যাপগুলো পূরণ করে ফেলবা। তো কেমিস্ট্রির গ্যাপ কি? অনেকেই বলবে যে আমি অর্গানিক একেবারে শুরুই করিনি, অথবা অর্গানিক ছাড়া অন্যান্য অনেক চ্যাপ্টারে একেবারে 0 লেভেলে আছি বা 10% পারি। তো তাদেরকে আমি বলবো, তুমি যদি একেবারে শুধু ওই যে প্রথমে বলছিল যদি চ্যাপ্টারের নাম শুধু জানো, বাকিটা একেবারে পুরোপুরি যদি তুমি প্রথম থেকে প্রত্যেকটা লাইভ ক্লাস করো, আমরা যেগুলো প্র্যাকটিস প্রবলেম দিব সেগুলো যদি তোমরা প্রবলেমগুলো সলভ করো, আমি তোমাকে গ্যারান্টি দিব তোমার সবচেয়ে পছন্দের যেই সাবজেক্ট হবে সেটা কেমিস্ট্রি। আর বাকিটা তো আমাদের হিমেল ভাইয়া আছে, তোমরা জানো যে তোমাদের খুবই প্রিয় ভাইয়া। আমরা সবাই মিলে যে প্রিপারেশন একটা তোমাদেরকে দেওয়াবো, আমরা ভাগ করেছি এমনভাবে যাতে করে তোমাদের প্রিপারেশনটা একবারে কম্প্যাক্ট ওয়েতে হয়। আমরা এক একজন এক এক সাবজেক্টটা মানে চ্যাপ্টার নিব। তো বাকিটা হিমেল ভাইয়া তোমাদেরকে বলবে। আসসালামু আলাইকুম সবাইকে। মানে যেটা ইন্টারে যেটা আমি দেখছি আসলে কয়েক বছর ধরে যে মানুষজন আসলে কেমিস্ট্রিটাই মানে একটু কম পড়ে, তো এই কারণে কেমিস্ট্রিটা ভয়ভীতি তৈরি হয় তোমাদের, বুঝছো? তা আমাদের যেটা প্রথম যেটা দায়িত্ব থাকবে আমাদের এই ভয়টা তোমাদের দূর করা। তো এই ভয় হওয়ার পিছনে আসলে কিছু কারণ আছে। কারণগুলো কি? তুমি দেখবা যে যখন তুমি কেমিস্ট্রি উদ্দীপক পড়বা তখন এখানে কিছু সংকেত দেওয়া থাকে, ধরো XYZ। প্রথমে আগে ওই XYZ চিন্তা ঘাপলা হয়, এরপরে গ্রাফ দেওয়া থাকে, আর এরপরে ধরো কিছু বৈশিষ্ট্য লেখা থাকে। তো ওই বৈশিষ্ট্য যদি তুমি ঠিক মতো ধরতে না পারো না, তাহলে কিন্তু এই দিক থেকে ওদিক হয়ে যাবে। তো আমাদের যেটা মেইন ফোকাস থাকবে যে তোমাদের আসলে এই আমাদের এফআরবি কোর্সে তোমাদেরকে এমনভাবে প্রতিটা টপিক ধরে ধরে পড়ানো এবং বেসিক্যালি সিকিউর উপর এবং MCQর উপর এরকম জোর দেওয়া যাতে তুমি ঘাবড়ায় না যাও। যারা তুমি প্রবলেমটা দেখো, ফার্স্টে অ্যানালাইজ করো জিনিসটাকে, দেন তুমি হচ্ছে তোমার প্রবলেম সলভিং দিকে প্রসিড করো, কেমন? তো মুখস্থ তো এখানে খুবই অল্প, আসলে বেশিরভাগ জিনিস আসলে বোঝার।
আমাদের একটা যে ভুল ধারণা থাকে এখানে বেশি বেশি মুখস্থ করতে হয়, এটা আমরা ভুল ধারণা ভাঙায় আমরা চেষ্টা করবো যে তুমি যেন বুঝে বুঝে তুমি নিজে যেন আইডেন্টিফাই করতে পারো এটা কোত্থেকে আসছে, এটা কিভাবে সলভ করবো, এটার প্রসিডিউরগুলো কী কী। তো এটা আশা করি খুবই ভালো একটা প্রিপারেশন হবে আমাদের সাথে। যদি তোমার আগে থেকে কোনো কিছু পড়া না থাকে কোনো টেনশন নেওয়ার দরকার নেই, তো মানে আমরা একদম জিরো বেসিক থেকে তোমাদেরকে মানে সব পড়ানো শুরু করবো আর কি। তো এই তো ওকে, এবার তাহলে আমরা এখন ম্যাথ টিমকে ডেকে নিচ্ছি। দাদা আচ্ছা, নাকি পোস্টারটা চেঞ্জ করে দিও। তো ম্যাথ টিম, আমরা ম্যাথ কিভাবে পড়াবো, কি ব্যাপার চুল এরকম হয়ে আছে কেন? আচ্ছা, তো হায়ার ম্যাথসে আমরা কিভাবে পড়াবো আমরা লঞ্চিং লাইভেই বলে ফেলছিলাম যে আসলে তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য যতটুকু দরকার, যেভাবে দরকার আমরা ঠিক সেইভাবেই লেকচার প্ল্যান সাজাইছি। এখন কথা হচ্ছে ভাইয়া, ক্লাসের মধ্যে আপনি কি সব টাইপ কভার করে দিবেন? কথা হচ্ছে হ্যাঁ, বোর্ড পরীক্ষার জন্য যতগুলো টাইপ দরকার সবগুলো টাইপই আমরা কভার করব। দেখা যাবে যে তোমরা রাকিব ভাই শুরুতেই যে কথা তোমাদেরকে বললেন যে হায়ার ম্যাথসে দেখা যায় এরকম, বেশিরভাগ ম্যাথই এরকম যে প্রশ্নটা এতটুকু অথচ তার রেফারেন্স হয়েছে একদম রেলগাড়ির মতো। দেখা যাবে যে ঢাকা চিটাগাং যে রেলগাড়িগুলা, রেলগাড়ির চাইতেও বড় হচ্ছে রেফারেন্স। যে একটা ম্যাথ তুমি নিজে, হায়ার ম্যাথসটা কিন্তু আসলে তুমি নিজেই বুঝতে পারো কোন টাইপগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা একটা সুবিধা। হায়ার ম্যাথসের বইগুলা রেফারেন্সগুলো এমনভাবে অ্যাড করা থাকে যে তুমি একটা অধ্যায় ধরো আমাদের ক্লাস করবা, ক্লাস করার আগে থেকেই তুমি জানো যে কোন টাইপগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো তুমি যদি আগে কিছু পড়ে নাও থাকো, তোমার কাছে কিন্তু সাজেশন অলরেডি আছে। হায়ার ম্যাথে আসলে প্রত্যেকটা বই ওই সাজেশনটা তোমাদেরকে রেডি করে দিছে। আর আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা টাইপ যেগুলো বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এফআরবি ব্যাচের ক্লাসে সেগুলো তোমাকে বোঝায় দেওয়া, এমনভাবে বোঝায় দেওয়া যে একটা অধ্যায় তুমি যদি আগে কখনোই পড়ে না থাকো তাও যাতে তুমি এফআরবি ব্যাচের ক্লাস করে এইচএসসি পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারো। তো আমরা এমনভাবেই তোমাদেরকে প্রস্তুত করব। তো যারা কমেন্টে বলতেছিলা যে ভাইয়া আমার এখনো 50% সিলেবাস বাকি বা 60% বাকি, বা হায়ার ম্যাথসে আমি 12টার মধ্যে মাত্র 3-4টা অধ্যায় কমপ্লিট করছি, বাকি 7-8টা অধ্যায় এখন তো আপনাদের একাডেমিক ব্যাচে ক্লাস করে কভার করা পসিবল না, এত ক্লাস আমি কখন কভার করবো, বা ইউটিউবে ফ্রি প্লে লিস্টে এত বেশি ক্লাস যে আমি আসলে কভার করে পারতেছি না। তো তোমাদের জন্য একদম শেষ ভরসা হবে আমাদের এফআরবি ব্যাচের হায়ার ম্যাথ লেকচারগুলা। তুমি জাস্ট এখান থেকে ক্লাস করবা এবং বাসায় আমাদের প্র্যাকটিস শিট থেকে প্র্যাকটিস করবা, অথবা যারা আমাদের এফআরবি কম্প্যাক্ট সিরিজের বইগুলা কালেক্ট করতেছো বা সামনে কালেক্ট করবা, তোমরা জাস্ট বই থেকে কম্প্যাক্ট সিকিউ এবং এমসিকিউগুলো প্র্যাকটিস করে নিবা, এর বাইরে কিচ্ছু লাগবে না। এই প্রিপারেশনে তোমাকে এইচএসসিতে হায়ার ম্যাথে 100-তে 100, মানে জিপিএফ পাওয়ার জন্য তো 80 এনাফ, বাট তোমাকে আসলে 100-তে 100 পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি আমরা ক্লাসেই কভার করে দিব। তো পরবর্তীতে আমি রাকিবের কাছে যাচ্ছি, তারপরে তোমাদের দীপিত ভাইয়া। আচ্ছা, ম্যাথসে দেখবা দুই টাইপের স্টুডেন্ট হয়। হ্যাঁ, এক টাইপ হচ্ছে ওদের ফেভারিট সাবজেক্ট ম্যাথ, আরেকটাই হচ্ছে ওরা ম্যাথ সবচেয়ে ভয় পায়। কেন জানো? যাদের ফেভারিট সাবজেক্ট ম্যাথ, ওরা ম্যাথ ঠিক মতো বুঝে বুঝে করে, ওরা ম্যাথটা করে আর কি। হ্যাঁ, আর যেই টাইপ একদমই মানে অপছন্দের সাবজেক্ট, ওরা আসলে ম্যাথটা করেই না। একটা জিনিস তুমি পড়োই নাই, ওটা তোমার কাছে সহজ কেমনে লাগবে? হ্যাঁ, আবার এরকমও হয় যারা পড়াশোনা করে আর কি, ম্যাথস ধরো পড়ছে, ম্যাট্রিক্স নির্ণায়ক, সরল রেখা, ত্রিকোণমিতি এগুলো সহজ লাগে, যোগজীকরণ কঠিন লাগে, স্থিতিবিদ্যা গতিবিদ্যা কঠিন লাগে। কেন কঠিন লাগে? কারণ ওগুলো লাস্টের চ্যাপ্টার, ওগুলো পড়োই নাই তুমি, কঠিন তো লাগবেই। তুমি যদি পড়ো, ম্যাথসে কঠিন বলে আসলে কিছু নাই। হ্যাঁ, অনেক টাইপ আছে, সব টাইপই যে তোমাকে মনে রাখতে হবে এরকম না। আমরা পড়ানোর সময় বলে দিব যে এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে আসবে, দেখবা আমরা বলে দিই কিন্তু 5 স্টার দাও, অনেকগুলো বোর্ডে আসছে, এটা আসবে। হ্যাঁ, তো গুটি কয়েকটা টাইপ যদি তুমি মনে রাখতে পারো কনসেপ্টগুলা, তারপর বাকি ব্যাপারটা কিন্তু একদম সহজ। ম্যাথসে মুখস্থের কিছু নেই, এটা তো জানোই, তাই না? তুই একটা ম্যাথ আছে যেগুলো ধরো একটু বেশি তিরিং বিরিং, ওগুলা বাদে বাকি সব কিছু কিন্তু তুমি জাস্ট বুঝলেই হবে। অ্যান্ড বুঝতে পারলে ম্যাথসটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং সাবজেক্ট। আর যতগুলো সাবজেক্ট আছে এর মধ্যে ম্যাথসে 200-তে 200 উঠানো কিন্তু সবচেয়ে সহজ। তো আমরা এমনভাবে পড়াবো যাতে করে তোমরা 200-তে 200 উঠাইতে পারো। হ্যাঁ, এখন সবাই 200-তে 200 পাবা, বাকিটা তোমাদের উপরে, তোমরা কতটা এফোর্ট দিচ্ছ। আমরা আমাদের এফোর্টটা দিব, তোমাদের এন্ড থেকে তোমাদের এফোর্টটা দিতে হবে। এই দুইটার কম্বিনেশনে তুমি ম্যাথসে এইচএসসিতে 200-তে 200 তো উঠাইতেই পারবা। তুমি যেখানেই অ্যাডমিশন টেস্ট দেখানো, অ্যাডমিশন টেস্টের 80% প্রিপারেশন হয়ে যাবে। অ্যাডমিশন টেস্টের 80% প্রিপারেশন একাডেমিকেই হয়ে যাবে। তারপর অ্যাডমিশন টাইমে গিয়ে বাকি 20% আর রিভিশন, দ্যাটস ইট। ওকে, তো ক্লাসরুমে দেখা হবে। এখন তোমাদের দীপিত ভাইয়া তোমাদের জন্য কিছু বলবে। দীপিত। আচ্ছা, কলেজে ওঠার পরে আমাদের ম্যাক্সিমামে দেখা যায় কি রঙিন চশমা লাগে। তখন কি হয়, আমাদের পড়াশোনা তো ছেড়ে দিলাম ভাই, সমস্যা নেই, পরীক্ষার আগের দিন পড়বো, হয়ে যাবে। কিন্তু আসলে কি সেটা হয়? তোমার হাতে কিন্তু আর 3 থেকে 4 মাস সময় আছে। তুমি যদি এখনও সেই রঙিন চশমা লাগাই বসে থাকো, পরীক্ষায় কিন্তু আর ভালো করতে পারবে না।
সো তোমার হাতে এখন কামব্যাক দেওয়ার ফাইনাল একটা সুযোগ আছে। তোমার কাজ কি হবে? দ্রুত কোর্সে এনরোল করে ফেলা, এবং অবশ্যই তোমার যেই টপিকটাতে, সব কিছুতে কিন্তু দুর্বলতা থাকে না, আমাদের কিছু একটা চ্যাপ্টারে দুর্বল থাকে। ম্যাট্রিক্স দেখা যায় কি সবারই খুব ইজি লাগে, সবাই পড়ছি। দেখা যায় অন্তরীকরণ, তারপর যোগজীকরণ, আরও অনেক চ্যাপ্টারগুলোতে একটু দুর্বলতা থাকে। তোমার কাজ হবে ওই চ্যাপ্টারগুলো ভালো করে করা। ভাইয়ারা ক্লাসে যত কনসেপ্ট দরকার সবগুলো দেখায় দিবেন। তোমার কাজ হবে ক্লাস করা, দেন প্র্যাকটিস করা। ম্যাথে প্র্যাকটিসটা সবচেয়ে বেশি জরুরি। তুমি যদি ম্যাথ দেখলা, চোখে দেখলা, ভাইয়া পারি তো এটা, কিন্তু প্র্যাকটিস করলে না, পরীক্ষা দেখবা ওই ম্যাথ তুমি জীবনও মিলাইতে পারো না আর কি। সো আমি যেটা বলবো, তোমাদের কাজ হবে তাড়াতাড়ি কোর্সে এনরোল করা এবং ভাইয়াদের ক্লাস মনোযোগ দিয়ে করা, সাথে প্র্যাকটিসটাও চালিয়ে রাখা। আর রঙিন চশমাটা খোলা, পরীক্ষা হলে কিন্তু সব সাদা কালো হয়ে যাবে। আমার রঙিন চশমাটা খুলে ফেলো। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের হায়ার ম্যাথসের ওভারভিউ। তোমরা যারা অলরেডি আমাদের এফআরবি ব্যাচে ভর্তি হয়ে গেছো এবং সামনে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর কলেজে টেস্ট পরীক্ষা, তোমাদের বেশিরভাগেরই কিন্তু আমি জানি যে হয় ইন্টিগ্রেশন পড়ো নাই বা স্থিতিবিদ্যা গতিবিদ্যা পড়া নাই, যেটা তোমাদের রাকিব ভাইয়া বললো। তো কেউ যদি এরকম থেকে থাকো যে অন্তরীকরণ পড়া হয়েছে ভাইয়া কিন্তু ইন্টিগ্রেশন পড়ি নাই, তাহলে আমি তোমাদেরকে বলবো যে লাইভ ক্লাসের জন্য ওয়েট না করে এফআরবি ব্যাচের ওয়েব অ্যাপে ক্লাসগুলো আর্কাইভ ক্লাসগুলো দেওয়া আছে, ওখান থেকে অধ্যায়টা কমপ্লিট করে ফেলো। বা হায়ার ম্যাথের সেকেন্ড পেপারে স্থিতিবিদ্যা বা সমতলে বস্তুকণার গতি, তাইলে দেখবা যে কলেজের পরীক্ষায় তুমি মানে এইচএসসি পরীক্ষায় তো পারতেছোই, কলেজের পরীক্ষাতেও খুব ভালো একটা মার্কস উঠে গেছে। তো হায়ার ম্যাথসের এই ছিল কথাবার্তা। তো আমি যাওয়ার আগে আরেকটু বইগুলা নিয়ে বলে যাব। প্রথমে আমি দুঃখ প্রকাশ করতেছি যে 1 তারিখ থেকে আমাদের বই অর্ডার নেওয়া শুরু হয়েছে। অলরেডি 300-র বেশি স্টুডেন্ট আমাদের ওয়েবসাইট থেকে বই অর্ডার করে ফেলছো, বাট আমরা এখনও ডেলিভারি দেওয়া স্টার্ট করতে পারি নাই, কারণ আমাদের ম্যাথ এবং কেমিস্ট্রি বই দুইটা আমাদের হাতে এসে পৌঁছাইছে, বাট ফিজিক্স এবং বায়োলজি দুইটা বই আগামীকালকে আসবে। তো যারা অলরেডি বই অর্ডার করে ফেলছো, তোমরা আগামীকালকে থেকে আমরা তোমাদেরকে ডেলিভারি করা শুরু করবো, এবং খুব শীঘ্রই ঢাকার ভেতরে 1-2 দিনের মধ্যে এবং ঢাকার বাইরে 3 থেকে 4 দিনের মধ্যে বইগুলো পেয়ে যাবা। আর সেকেন্ড পেপার বইগুলোও প্রিন্টিংয়ে চলে গেছে, আর 1 সপ্তাহ বা 1.5 সপ্তাহের মধ্যেই, মানে ফেজ 1-এর ক্লাসগুলো শেষ হওয়ার আগেই প্রথম 2 সপ্তাহের মধ্যে সবগুলো বই রেডি হয়ে যাবে। তো অপূর্ব দাদাও তোমাদের বইগুলো সম্পর্কে বললেন, আমিও একটু বলবো যে এই বইগুলোর স্পেশালিটি কি। তোমরা অনেকেই ভাবতেছো যে আপনাদের এখানে তো প্র্যাকটিস শিট আছে, বেশি কমেন্ট যেটা যে প্র্যাকটিস শিটের সাথে বইগুলার পার্থক্যটা কি। তো মেন পার্থক্যটা আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, সবগুলো বই আমরা একই মডেলে বানাইছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। যে তুমি যদি ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ে আমাদের প্র্যাকটিস শিটটাতে ঢুকো, প্র্যাকটিস শিটে কি আছে? বিগত বছরের বোর্ডে আসা সৃজনশীলগুলো এবং এমসিকিউগুলো। তো হায়ার ম্যাথস প্র্যাকটিস শিটে 2021, 22, 23 এই 3 বছরের সৃজনশীলগুলো আছে। তো এই 3 বছরেরই ম্যাট্রিক্স নির্ণায়কের সৃজনশীল আছে টোটাল 36টা এবং এমসিকিউ আছে 150টা। তো আমি যদি সৃজনশীল দিয়ে উদাহরণ দিই, যে শুধু 2021, 22, 23 মিলেই বোর্ডে আসা সৃজনশীল আছে 36টা। 2017, 18, 19 অ্যাড করলে সেটা 50টার বেশি হয়ে যাবে। একই সাথে কলেজের প্রশ্ন, এক্সট্রা আরও বই থেকে প্রশ্ন, তুমি যদি বাজারে অন্যান্য টেস্ট পেপার থেকে সলভ করতে যাও, দেখবা কি হবে যে ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের উপরই সৃজনশীল আসে 60টা থেকে 70টা। তো এখন ভাই লাস্টে এই টেস্ট পরীক্ষার পরে যে 4টা মাস বা 5টা মাস তোমাদের আছে, এই 5 মাসে একটা অধ্যায়ে 60 থেকে 70টা সৃজনশীল তুমি সলভ করবা তো দূরের কথা, শুধু প্রশ্নগুলা রিডিং পড়ে যাবা, এই সময়টাও তুমি পাবা না। দেখা যাবে যে তুমি একটা অধ্যায় খুব ভালো মতো পড়ছো, লাস্টে 12টা অধ্যায়ের মধ্যে লাস্টে 2-3টা অধ্যায় তুমি সৃজনশীল সলভ করার সময়ই পাও নাই। তো আমরা কি করছি, এই যে বিগত বছরের সবগুলা বোর্ডে আসে সৃজনশীল এবং এর বাইরেও বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে, সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো বোর্ড পরীক্ষার জন্য, মানে যেই টাইপগুলো বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সবগুলা বাছাই করে একটা কম্প্যাক্ট ভার্সন বানাইছি। সেখানে ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ে সৃজনশীল আছে 23টা এবং এমসিকিউ আছে 106টা। এবং এই 23টা সৃজনশীল এমনভাবে গুছানো হয়েছে যে এর বাইরে বোর্ড পরীক্ষার জন্য কোনো টাইপই আসবে না, কোনো টাইপই লাগবে না। মানে তুমি যদি এই 23টা সৃজনশীল সলভ করে যাও, তুমি একদম নিশ্চিন্ত মনে থাকতে পারো যে ভাই বোর্ড পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল টাইপ আমার কভার হয়ে গেছে। এবং ম্যাট্রিক্স নির্ণায়কের এমসিকিউ 106টা এমসিকিউ আছে, এই 106টা এমসিকিউ তুমি যদি সলভ করো, তুমি একদম টেনশন ফ্রি, তুমি দেখবে তোমার ওজন অনেক হালকা মনে হচ্ছে যে ভাই আমার অনেক প্রেশার কমে গেছে, যে আমি নিশ্চিন্ত মনে আছি এখন এর বাইরে ম্যাট্রিক্স নির্ণায়কে আমার কোনো এমসিকিউর জন্য কোনো টাইপই আসবে না। তো আমাদের ক্লাস এবং আমাদের বই থেকে যারা প্র্যাকটিস করবা, যারা পিছাই আসো, আরেকটা জিনিস বলবো যে যারা পিছাই আসো এবং এখনও তোমাদের অনেকগুলো অধ্যায় বাকি, তোমাদের জন্য মাস্ট কালেকশন হচ্ছে এই আমাদের এফআরবির বইগুলা। তোমার সময় বাঁচিয়ে দেবে, কারণ তোমার কিন্তু 5 মাস যাদের অলরেডি একাডেমিক প্রিপারেশন শেষ,
সে যদি আমাদের বই না কিনে কোনো সমস্যা নাই তার, কারণ কি সে বোর্ডে আসা সিকিউ এমসিকিউগুলো নিজে নিজে এমনি সলভ করতে পারবে। ধরো তোমার অলরেডি একাডেমিক সাইকেলে সবগুলো অধ্যায় পড়া শেষ, তুমি এফআরবিতে এসে জাস্ট আমাদের ক্লাসের লেকচার শিটগুলো দেখলা, পরীক্ষাগুলো দিলা, দেখবা প্র্যাকটিস শিট থেকে বিগত বছরের সিকিউ এমসিকিউ এগুলো তুমি নিজে নিজেই পারতেছো। কিন্তু যাদের এখনো সিলেবাস বাকি আছে, সবগুলো অধ্যায় কমপ্লিট হয় নাই, তোমার কাছে কিন্তু আগামী 5-6টা মাস খুবই গুরুত্বপূর্ণ এবং এই টাইম এফিসিয়েন্সিটা খুবই ইম্পর্টেন্ট। যে তুমি একটা অধ্যায়ে 60টা সৃজনশীল সলভ করলা, লাস্টে গিয়ে দেখলাই যে স্থিতিবিদ্যা গতিবিদ্যা পড়ার সময়ই নাই, এদিকে ইন্টিগ্রেশন সলভ করার সময়ই নাই, একটা আনইভেন প্রিপারেশন হয়ে যায়। তো আমরা এই জিনিসটাকেই তোমার জন্য একদম এমনভাবে বুঝাইছি, যেমন কেমিস্ট্রি পাহলুবি ভাই কথা বললেন, গুণগত রসায়নে আমরা সৃজনশীল সিলেক্ট করছি 22টা এবং এমসিকিউ 136টা। তো এই 22টা সৃজনশীলের বাইরে বিগত 8 বছরে কোনো টাইপের প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে নাই, এবং এর বাইরেও আরও কোনো টাইপ যদি আমাদের কাছে ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে যে নতুন সালে তোমাদের বছর আরও নতুন একটা টাইপ পরীক্ষা আসতে পারে, সেটাও আমরা ওখানে ইনক্লুডেড করে দিছি। কাজেই তোমার জন্য একদম গুছানো একটা প্রস্তুতি আমরা আমাদের বইগুলোতে নিশ্চিত করছি। তোমরা যদি খালি আমাদের এফআরবি ব্যাচের ক্লাসগুলো ভালোমতো করো এবং আমাদের বইগুলো কালেক্ট করে ওখান থেকে ভালোমতো প্রিপারেশন নাও, একদম 100তে 100 প্রিপারেশন হয়ে যাবে। আর যারা আমাদের অ্যাচিভের অফলাইন মডেল টেস্ট ব্যাচে ভর্তি হবা, তোমরা তো আমাদের বইগুলা গিফট আকারেই পেয়ে যাবা। ফার্স্ট পেপারের বইগুলা অ্যাচিভের ব্রাঞ্চগুলাতে জানুয়ারির 10 তারিখের মধ্যে, এবং সেকেন্ড পেপারের বইগুলা আশা করতেছি জানুয়ারির 20 তারিখের মধ্যেই পৌঁছে যাবে। মানে একদম তোমার কলেজের টেস্ট পরীক্ষা শেষ হওয়ার আগেই সবগুলো বই তোমার কাছে চলে যাবে। এরপরে তোমার কাজ হচ্ছে খালি মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো করা এবং বই থেকে একটা অধ্যায় শেষ করার পরে আগে কিন্তু ক্লাস করে নিবা। ধরো একটা অধ্যায় তুমি আগে কোনোদিন পড়ো নাই, তুমি যদি ডিরেক্ট বইয়ে চলে যাও তাহলে তুমি পারবা না, তুমি হতাশ হয়ে যাবা। তোমাকে কি করবা, ধরো ম্যাট্রিক্স নায়কটা আগে আমাদের এফআরবি ব্যাচে ক্লাস করলা, তারপর বই থেকে সলভ করবা, দেখবা যে সব তুমি নিজে নিজেই পারতেছো। তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে আমি তো এগুলো পারতেছি এবং সবগুলো টাইপ আমার কভার হয়ে যাচ্ছে। আর কেউ যদি এরকম থেকে থাকো যে ভাই আমি একাডেমিক ব্যাচে ছিলাম আপনাদের, আমাদের সবগুলা ক্লাস করা আছেই, তাহলে এফআরবি ব্যাচের ক্লাস করার দরকার নেই। তুমি জাস্ট আমাদের বইগুলা বা প্র্যাকটিস শিটগুলো থেকে সলভ করো, তারপর তুমি জাস্ট, আমি বলবো যে অনেকে আমার স্টুডেন্টরা জিজ্ঞেস করো যে ভাই আমি তো হায়ার ম্যাথ একাডেমিক সাইকেলে ছিলাম, আমি এফআরবিতে ভর্তি হবে কিনা। আমি সবাইকে বলি তুমি জাস্ট এফআরবিটা রিভিশন ব্যাচ, একদম জাস্ট নিজে রিভিশন দিব এবং এক্সামগুলো অ্যাটেন্ড করবো। মানে তুমি একটা এক্সাম ব্যাচ হিসেবে চিন্তা করবা। আমরা এখানে প্রত্যেকটা অধ্যায়ের উপর রিটেন এক্সাম নিব, এমসিকিউ এক্সাম নিব। তুমি এটা একটা রুটিন মনে করো যে ভাই আমি 1500 টাকা দিয়ে একটা রুটিন কিনলাম, যে এই রুটিন অনুযায়ী আমি নিজে প্রস্তুতি নিব বাসায় এবং রুটিন অনুযায়ী এক্সামগুলো অ্যাটেন্ড করবো। এক্সামগুলো অ্যাটেন্ড করে আমার প্রস্তুতিকে ঝালাই করে নিব। পাশাপাশি তুমি প্র্যাকটিস শিট থেকে সলভ করো, মানে যাদের প্রিপারেশন শেষ তুমি প্র্যাকটিস শিট থেকে সলভ করো অথবা বই থেকে সলভ করো, তোমার জন্য আসলে অতটা ম্যাটার করবে না, কারণ তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে। বাট যাদের একাডেমিক প্রিপারেশন এখন গ্যাপ আছে, এই 4-5 মাসে একটা ফাইট ব্যাক করতে যাচ্ছ, তোমাদের জন্য আমাদের এইবার এসসিএস এর কম্প্যাক্ট সাজেশন বইগুলা মাস্ট কালেকশন, এইগুলা তোমার এফিসিয়েন্সি ভাইয়া দ্বিগুণ করে দিবে। আমি বললাম তো এই বইগুলো আমি পোস্টেও বলছিলাম যে এই বইগুলো যারা কালেক্ট করবা তোমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট হবে এই বইগুলা, যদি খালি কাজে লাগাও। আর যদি বই কিনা সাজায় রেখে দাও, ওই যে টেবিল সাজানো প্রতিযোগিতা অ্যারেঞ্জ করলাম, ধরো বইগুলা কেনার পরে টেবিল সাজানো প্রতিযোগিতা অ্যারেঞ্জ করলাম, যে রম্বস গ্রুপে টেবিল সাজানো প্রতিযোগিতা, বইগুলা ফোকাস করে পড়ে দিতে হবে। ওইভাবে যদি খালি প্রতিযোগিতা করে রেখে দেও তাইলে তো আসলে কাজ হবে না, পড়া লাগবে। আমরা প্রত্যেকটা বলি যে তুমি এই বইগুলো 5 মাস এমনভাবে পড়ো যেগুলা ঘাম টাম ছিঁড়ে যাবে, আঠা উঠে যাবে, একদম ছিঁড়া বেড়া হয়ে যাবে, এমনভাবে ইউটিলাইজ করো। পরের বার বেচবে? ও আচ্ছা, ওই যে ওরা বেচবে? ওই যে পুরানো বই বেচে না ওরকম। আচ্ছা, ওই প্ল্যান যদি থাকে, কারো যদি এরকম প্ল্যান থাকে ভাই আমি এইবার বই কিনে পড়বো, সুন্দর করে রেখে দেবো, পরের বার আবার রিসেল করবো, ওই প্ল্যান করার দরকার নেই। তাহলে তো আমার ব্যবসা লস, তাহলে তো পাবলিকেশনের ব্যবসা লস। শোনো, এটা তো ভালো কথা বলছে তোফায়েল ভাই, বইগুলো এমন ভাবে পড়বা যে 4-5 মাস পরে তোমার যখন এইচএসসি পরীক্ষা তখন যাতে ছিঁড়ে যায়, মানে একদম পড়তে পড়তে উল্টাইতে ঘাম আটা। হ্যাঁ, নাইলে কিন্তু পড়া হবে না, নাইলে পড়া হবে না। তারপরে আমরা এইচএসসি পরীক্ষার পরে একটা প্রতিযোগিতা আয়োজন করব যে কার বই কত বেশি ছিঁড়ছে, পড়তে পড়তে ঘামটা উঠে গেছে, আঠা মাটা ছিঁড়ে গেছে, তুমি ইউটিলাইজ করছো, তখন যার বই বেশি এরকম থাকবে সে ফার্স্ট হবে। তো ঠিক আছে, আমরা আর কথা না বলে আমরা বায়োলজি ডিপার্টমেন্টকে ডেকে নিচ্ছি। তোফায়েল ভাইয়া এবং শুভ্র যদি চলে আসো, তোমরা তোমাদের কথার বানে স্টুডেন্টদেরকে, হ্যাঁ আপনি আসবেন, আসেন মাঝখানে আসেন। বাচ্চারা পড়াশোনা করো, পড়াশোনা করাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোর্স কিনো না কিনো, পড়াশোনা করাটা থেকে বায়োলজি ডিপার্টমেন্টে চাই, অপূর্বতা থেকে বায়োলজি ডিপার্টমেন্টে চাই, তাহলে বায়োলজি ক্লাস নিব না। দাদা চলে আসেন, চলে আসো অপূর্ব। আসসালামু আলাইকুম, আশা করি তোমার সবাই ভালো আছো। আমি খালি আসার আগে একটু আগে লাইভটা শুরুর আগে বলতেছিলাম, এই কিছুদিন আগে না 24 ব্যাচের এফআরবির লঞ্চিং করলাম, এখন আবার 25 ব্যাচ চলে আসে, সময় খুব তাড়াতাড়ি চলে যায়, তোমরা খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছো। 25 ব্যাচ এই তো মনে হয় যে এই কিছুদিন আগে প্রিমিয়াম সাবজেক্ট বলে তোমাদের জন্য বায়োলজি পড়ানো শুরু করলাম। এখন তোমরা
সামনে বোর্ড পরীক্ষা দিবা এবং তারপরে তোমার অ্যাডমিশনের দিকে আগাবা। তো বোর্ড পরীক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বোর্ড পরীক্ষাটা এতটাই গুরুত্বপূর্ণ যে বোর্ড পরীক্ষায় তোমার যদি A+ না আসে, এন্ড অফ দ্য ডে তুমি কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষাও অনেক নাম্বার কি করে ফেলবা, পিছিয়ে যাবা, রাইট? কারণ মেডিকেল ভর্তি পরীক্ষায় 100 মার্ক আসতেছে এখন কোথা থেকে, SSC এবং HSC GPA থেকে। আগে একটু বেশি ছিল, এখন একটু কমছে, যাই হোক। আর পাশাপাশি তোমার যদি A+ না আসে, তুমি কিন্তু অ্যাডমিশন টেস্টে বিভিন্ন জায়গায় কিন্তু বেশ কিছু নাম্বার হারাবা। তো তার মধ্যে বায়োলজি নামক যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা বেশিরভাগ স্টুডেন্টই মানে তাচ্ছিল্য করে, কারণ আসলে সত্যি কথা বলতে এটা অস্বীকার করার জায়গা নেই। বায়োলজি সাবজেক্টটাকে অনেক কিছু মুখস্থ করতে হয় এবং এটা আসলে আমরা স্বীকার করি যে আসলে বায়োলজি সাবজেক্টটা অনেক বেশি মুখস্থের, আসলে মুখস্থ করতে হয়। এখন মুখস্থ করতে গেলে কিছু ব্যাপার আছে, যে একটা আছে না বুঝে মুখস্থ করা, এটা হচ্ছে বুঝে মুখস্থ করা। তা আমাদের মেন মোটিভটা থাকে কি, তোমাদেরকে একটু বুঝানো যে আসলে মুখস্থটা কি প্যাটার্নে করবা। মুখস্থ করা তো অনেক আর্ট আছে, যে আমার ডান পাশে যিনি দাঁড়িয়ে আছেন তোফাইল ভাইয়া, উনার মুখস্থ করানোর একটা আর্ট আছে, ঠিক আছে? তো এই জিনিসটা তোমার একটু জানতে হবে যে আসলে কতটুকু জায়গা আমার পরীক্ষার জন্য দরকার। সো FRBর যে ক্লাসগুলো হবে, আমি এবং তোমাদের প্রিয় ডাক্তার তোফাইল ভাইয়া আমরা মিলিয়েই নিব। এই ক্লাসগুলোতে আমাদের মেন টার্গেটই থাকবে তোমাদেরকে A+ পাওয়ানো। A+ পাওয়ার জন্য যতটুকু কনসেপ্ট দরকার ততটুকু কনসেপ্ট তোমাদেরকে বলে দেওয়া, ক্লাসের মাঝখানে যতটুকু জিনিস তোমার সৃজনশীলের জন্য লাগবে সেটাকে বলে দেওয়া, এবং যতটুকু জিনিস তোমাকে MCQর জন্য লাগবে সেটাকে বলে দেওয়া। এটা আমাদের মেন টার্গেট, তোমাকে A+ পাওয়ানো। মেন লক্ষ্য হচ্ছে তোমাকে A+ পাওয়ানো। এবং এই A+ পাওয়ানোর লক্ষ্যে আমরা ক্লাসগুলোকে কখনোই আমাদের একাডেমিক সাইকেলগুলোর মতো বড় করবো না, যেটা তোমাদের সব থেকে বেশি কমপ্লেন থাকে। আমি তোমাদের কমেন্টগুলো পড়তেছিলাম, এই জন্য আজকে আমি তেমন কোনো কমেন্ট করি নাই। তো তোমাদের কমেন্ট পড়ে আমি যেটা বুঝলাম যে একাডেমিক ক্লাসে মতো লম্বা ক্লাস তোমরা চাও না, বায়োলজির ক্ষেত্রে তো আরও চাও না, এবং আমরা এই কাজটা এবার করবো না। এত লম্বা ক্লাস হবে না। ক্লাসের রুটিন দেখলে তোমরা বুঝতে পারবো যে ক্লাস কাউন্টগুলো আমরা কতটা কম্প্যাক্ট রাখছি, এবং ক্লাস ডিউরেশনগুলো এভাবে কম্প্যাক্টই থাকবে, যাতে করে এক্স্যাক্টলি পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকুই তোমরা পড়ো, এবং সৃজনশীলটা যাতে তোমরা কি করতে পারো, আনসার করতে পারো। কারণ তোমরা জানো যে বায়োলজির MCQ পার্টগুলোকে ভালো করে আনসার করতে গেলে বা ভালো নাম্বার আনতে গেলে বইয়ের ভিতরটা একটু পড়তে হয়। বা সৃজনশীল কিন্তু খুবই সহজ, যেমন এখানে দ্বারাই বলে দেওয়া যেতে পারে যে নগ্নবীজি আবৃতবীজি নামক যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের মালবেসি পয়সি গোত্রের পার্থক্য, বৈশিষ্ট্য, জবা এবং ধানের পুষ্পসদিক পুষ্প সংকেত আর পুষ্প প্রতীক আর সাইকাস পড়বা, তাইলে দেখা যাবে তোমার কমন পড়ে গেছে। তো এই ব্যাপারগুলা, এগুলো তো আমরা কখনো একাডেমিক সাইকেলে বলি নাই। কেন বলি? তখন তোমার বেসিক দুর্বল হয়ে যাবে, তুমি অ্যাডমিশনে ধরা খাবা। বাট আমাদের একাডেমিকে বোর্ডে A+ পাইতে গেলে আমাদের এই কাজগুলোই করতে হবে। আমরা ধরে ওইগুলোই পড়াবো যেগুলো থেকেই সৃজনশীল তোমার কমন পড়ে যাবে। এবং কমন পড়বে কি, তোমার একদম A+ পাওয়ার জন্য 80% মার্ক তোলার জন্য যতটুকু দরকার ততটুকু কমন পড়বে, আমরা এতটাই কনফিডেন্ট। কারণ এই যে এখানে দাঁড়ায় যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো কিভাবে বলতেছি, অনলাইনে সেই 2021 সাল থেকে পড়িয়ে এসে, অনলাইনে তার আগে তো আরও আছে, সেইখান থেকে এই পর্যন্ত আমরা যতটুকু দেখছি যে আসলে কোন জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেগুলো আমরা ভালো করেই জানি। এবং পাশাপাশি এবার আসে বই। তো আমি যে কথাটা বলতেছিলাম যে ক্লাস হবে কম্প্যাক্ট, অপ্রয়োজনে কিছু তোমাদেরকে দেওয়া হবে না একাডেমিক ক্লাসের মতো। একাডেমিক ক্লাস অবশ্যই অপ্রয়োজনীয় ছিল না, কারণ অ্যাডমিশনের বেসিকের জন্য লাগে, বাট আমার এখন দরকার A+। ক্লাসের ডিউরেশন কম্প্যাক্ট থাকবে, এবং বই, যে কথাটা একটু আগে তোমাদের দাদা বলে গেলেন যে বই, এই বইগুলোর ক্ষেত্রে যেমন ফার্স্ট পেপারের বইগুলোর ক্ষেত্রে আমি তোমাদেরকে বলি, অ্যাভারেজে ছোট চ্যাপ্টার বা বড় চ্যাপ্টারের ক্ষেত্রে একটু বাড়ছে, অ্যাভারেজে একটা চ্যাপ্টারে প্রশ্ন সংখ্যা সৃজনশীল 12 থেকে 14টা। যেমন তো নগ্নবীজি টিস্যু, এইরকম চ্যাপ্টারগুলো 12 থেকে 14টা সৃজনশীলের মধ্যে কি করা হয়েছে, বইগুলোর মধ্যে তুলে দেওয়া হয়েছে। এবং এই কয়টা সৃজনশীল যখন তুমি দেখবা, এই চ্যাপ্টারের কোনো কিছুই আর তোমার বাকি থাকবে না সৃজনশীল আনসার করার জন্য। MCQ এর ক্ষেত্রে আসি, ছোট চ্যাপ্টারের ক্ষেত্রে গড়ে MCQ কাউন্ট 70 থেকে 80টা, বড় চ্যাপ্টারের ক্ষেত্রে MCQ কাউন্ট 120 থেকে 130টা। সেই MCQগুলো এখানে দেওয়া হয়েছে, যে MCQগুলো থেকেই ঘুরে ফিরে পরীক্ষায় প্রশ্ন আসে। তুমি বলতে পারো ভাই MCQ রিপিট হয়, বায়োলজি এমন একটা সাবজেক্ট ভাইয়া, ঘুরে ফিরেই কিন্তু একই টপিক থেকে MCQ চলে আসে। MCQর যে ব্যাখ্যাগুলো আমরা আমাদের বইগুলোর মধ্যে দিছি, সেই ব্যাখ্যাগুলো তুমি যদি ভালো করে পড়ো, দেখবা তোমার চ্যাপ্টারের ওই আনুষঙ্গিক আর যা যা জিনিস শেখার তা কিন্তু তোমার হয়ে গেছে। তোমাদের জ্ঞানমূলক আর অনুধাবন মিলে একটা প্রেশার থাকে, সেই জ্ঞান এবং অনুধাবনমূলক নিয়ে আমরা আলাদা একটা সেগমেন্ট করছি বইয়ের মধ্যে, যেখানে তোমরা জ্ঞান এবং অনুধাবন থেকে কি কি দরকার সেটা শিখে নিতে পারবা। অর্থাৎ আমাদের কম্প্যাক্ট ক্লাস আর কম্প্যাক্ট সাজেশন বই। আমি বলবো তোমার A+ পাওয়ার জন্য আর কিছু দরকার নাই, এইটুকুই। এবং পরীক্ষা তো তুমি দিবাই, অর্থাৎ ক্লাস করবা, ক্লাস করে বই পড়বা, ক্লাস করবা, বই পড়বা, তোমার যা দরকার তুমি তাই পেয়ে যাবা। এবং সম্ভবত এটাই হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের সমাপ্তি। পরবর্তী ব্যাচগুলো হয়তো বা শর্ট সিলেবাস পাবে না। সো আমি চাইবো শর্ট সিলেবাসের সর্বশেষ যে ব্যাচ, তোমরাই সেই লাকি ব্যাচ যারা কম সিলেবাস পড়ে A+ পাওয়া একটা বড় সুযোগ পাবা।
সো সর্বোচ্চটা দিয়ে দাও ভাই, 7টা 14টা চ্যাপ্টার ধরে ধরে বলা দেওয়া যায় যে কোনগুলো থেকে সৃজনশীল আসবে, সেগুলো আমরা তোমাদের বলে দিব, বিশ্বাস রাখতে হবে আমাদের প্রতি, ঠিক আছে? তোমাদের A+ পাওয়ানোর দায়িত্ব আমাদের, জাস্ট কি করতে হবে, পড়তে হবে। তোফাল ভাই আসেন, তোফাল ভাই কথা বলবেন, প্ল্যানটা তোমাদেরকে জানাবেন। এটা আছে। আসসালামু আলাইকুম ছোট্ট ভাই আপুরা, তোমাদের সাথে অনেকক্ষণ আমি কমেন্ট খেলা খেলছিলাম। তো আজকে উপস্থিতি মাশাআল্লাহ অনেক ভালো, এবং তোমরা এটা একটা কামব্যাকের কোর্স হতে যাচ্ছে, তাই না? আমি জানি যে এইচএসসি পরীক্ষায় আমরা পড়ালেখা শুরু করি এবং আমরা শুরুতে প্রচণ্ড এনার্জি থাকে, তারপর যখন দেখা যায় যে অনেক পথ পাড়ি দিতে হবে, অনেক পড়া, তখন আমরা হাল ছেড়ে দিই, এবং শেষে গিয়ে আমরা সবাই জানি যে পরীক্ষার আগে আমরা একটা কড়া দৌড় দেওয়ার চেষ্টা করি। তো এই ব্যাচটা সেই কড়া দৌড়ের ব্যাচ। আমরা জানি যে এখানে 3 রকমের স্টুডেন্ট আছে, যাদের অলরেডি সব পড়া শেষ, ওরা এটাকে আসলেই নাম কিন্তু ফাইনাল রিভিশন কোর্স, ওরা এটাকে এই ব্যাচে শুধুমাত্র রিভিশন দিবে। একদল আছে যাদের পড়া মোটামুটি হয়েছে, তাদের এটা পড়া প্লাস রিভিশন, আর আরেক দলের কাছে এটা কিন্তু পড়া। আমি একটা কমেন্ট খুব প্রায় দেখছিলাম যে রাকিবকে অনেকে বলছিল যে ভাইয়া শুধু টপার ভেবে পড়াবেন না, এখানে আমরাও আছি, আমাদেরকে বুঝিয়ে পড়াবেন। এবং এখানে একজন শুভ্র বলছিল যে ভাই আমরা 100-তে 100 পেতে চাই। তো বায়োলজিতে আমি দুটো কমেন্ট করলাম যে বায়োলজি এমন একটা সাবজেক্ট, এটা সম্পূর্ণ 2 পোল। যারা মেডিকেলে পড়তে চায় ওদের কাছে এটা সবচেয়ে প্রিয় সাবজেক্টগুলোর একটা, ওর যদি এটা পছন্দ নাও হয় কিন্তু ওইটাকে প্রিয় ভাবতে পছন্দ করে। যেমন আমি মেডিকেলে পড়তে চাইতাম, আমার বায়োলজি খুব একটা প্রিয় সাবজেক্ট ছিল না, কিন্তু আমাকে জোর করে এটাকে প্রিয় বানাতে হয়েছে, যেটা আমাকে পুরোপুরি পড়তে হবে। এরকম তোমাদের মধ্যে অনেকে আছো যেটাকে ভালোবাসতে বাধ্য, আর আরেক দল আছে যেটাকে বায়োলজিকে ভালোবাসো না, তারাই নিয়মিত বায়োলজিকে নিয়ে খারাপ কথা বলো। কখন না জানি তোমাদেরকে বায়োলজির অভিশাপ লাগে তোমাদের উপর, আল্লাহ তোমাদেরকে রক্ষা করুক, আমি জানি না। কিন্তু শেষ কথা কি, আমাদেরকে এইচএসসিতে বায়োলজিতে A+ পেতে হবে। তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা যেহেতু সবার আগে হয়, তার মানে মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নিবা, 30 মার্কের মধ্যে অ্যাটলিস্ট 20 তো পাইতে চাইবা, তাই না? পরীক্ষা দিবা, একটা মার্ক তো পেতেই চাইবা। আবার ভার্সিটি পরীক্ষায় কিন্তু বায়োলজি লাগে। তুমি যদি ধরো 30-এর মধ্যে ঢাকা ভার্সিটিতে কোনোভাবে 20+ পেয়ে যাও, তোমার সাবজেক্ট কিন্তু অনেক ভালো হয়ে যাবে। তার মানে তুমি এটাকে ঘৃণা করতে পারো কিন্তু ইগনোর করতে পারবা না। যারা মেডিকেলে পড়বে তাদের জন্য তো এটা ফরজ, তাই না? ফরজে আইন একদম। এখন এফআরবিতে আমাদের লক্ষ্যটা কি? এফআরবিতে আমাদের লক্ষ্যটা পুরোপুরি একাডেমিক। তবে আমি এইটুকু গ্যারান্টি দিলাম, যতটুকু আমরা পড়বো এইটুকু ওই টপিকগুলার 100% হয়ে যাবে একাডেমিক প্লাস অ্যাডমিশন। 50% না 60% না, ধরো সব মিলিয়ে 100 টপিক পড়তে হবে অ্যাডমিশনের জন্য। এফআরবিতে তো আর এতগুলো লাগবে না। এফআরবিতে যদি 60টা লাগে, ওই 60 টপিকের আমরা A to Z পড়ে ফেলবো, এবং আমরা ক্লাস করানোর পর তুমি জাস্ট আমাদের বইটা সলভ করবা, MCQ-গুলো সলভ করবা। কমন পাওয়ানোর দায়িত্ব আমাদের। তোমার কাজ হলো শুধুমাত্র কয়টা ক্লাস হবে সব মিলে, আমার 16টা ক্লাস, শুভ্র 16টা ক্লাস, দরকার হলে 2x স্পিডে করো। এরপরে তুমি ক্লাস শেষে আমাদেরকে জানাবা যে তোমার বায়োলজিতে কোথাও কোনো সমস্যা আছে কিনা। জাস্ট 16 32টা ক্লাস, আর হয়তো বা ক্লাস শেষে 30 মিনিট করে পড়তে হবে। এইটুকু করতে পারবো কিনা 4 মাসে 32টা ক্লাস চাইলেই করা যায়। যারা একদম 0 থেকে কামব্যাক করতে চাচ্ছ, 32টা ক্লাস এনাফ। যারা রিভিশন করবা, জাস্ট 2x স্পিডে দেখে ফেলবা, কোনো সমস্যা নেই। যারা মাঝামাঝি, তারা ক্লাসগুলোতে গো থ্রু করবা। আমাকে কথা দাও তো, যারা কামব্যাক করতে চাও, তোমরা ক্লাসগুলো সিরিয়াসলি করবে কি না বলো। আমি তোমাদের কমেন্ট দেখেই বক্তব্য শেষ করবো। বলো, সবাই কমেন্ট করে দাও যে ইনশাল্লাহ আমরা করবো, এবং ইনশাল্লাহ তোমরা করবা। আমিও বিষয়টা বিশ্বাস রাখি, করবা, ধরে রাখতে হবে। ইনশাল্লাহ। তো তোমাদের ধন্যবাদ। আর একটা কথা আমি আবারও শেষমেশ বলে দিতে চাই, তোমরা ক্লাস করবা, প্র্যাকটিস করবা, তোমাদের জন্য আর কিছু লাগবে না। এবং ক্লাসের পাশাপাশি যে ক্যাটাগরির বই এবার আসতেছে, খালি বইটা যখন চোখের সামনে পাবা, তখনই তোমরা বুঝবা যে বইয়ে কি লেভেলের কাজ হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমাদের পরবর্তী ডিপার্টমেন্ট বাংলা ডিপার্টমেন্ট, রাইট? বাংলা ডিপার্টমেন্ট চলে আসবে। আমরা আমাদের বাংলার প্রিয় ভাইকে ডেকে নেব, একমাত্র সিঙ্গেল ডিপার্টমেন্ট ফাইনাল বাংলা স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার ক্লাস সংখ্যা যা, আচ্ছা আমি বলি, এখানে কয়েক লেভেলের স্টুডেন্ট আছে। কিছু স্টুডেন্ট হচ্ছে অন্য অন্য সাবজেক্টগুলো পড়ছে, কিছু স্টুডেন্ট হচ্ছে অন্য অন্য সাবজেক্টগুলো পড়ে না। আর আমার সাবজেক্ট হচ্ছে এমন একটা সাবজেক্ট, এটা মানে হচ্ছে যে পড়ে সেও বিরক্ত, যে পড়ায় তাকেও বিরক্ত লাগে, যেগুলো পড়ান কেন। তো ভাই, পরীক্ষার জন্য তো 100 নাম্বার আছে, কি করার আছে বলেন? হ্যাঁ, সবই আছে এখনো। হ্যাঁ, তো কনফিডেন্টলি বলি, আমাদের এখানে তো হচ্ছে বই, প্র্যাকটিস শিট ইত্যাদির কথা আছে আমাদের এখানে। তো সোজা সাপটা বলতে, বাংলা প্রথম পত্রে যে 30টা কোশ্চেন থাকবে, এই 30টা কোশ্চেনের মধ্যে 12টা কোশ্চেন আপনার MCQ এমন থাকবে যেটার উত্তর যিনি কোশ্চেন করছে উনি নিজেও ক্লিয়ার না।
একটা উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। কেমিস্ট্রি, ফিজিক্স বা সায়েন্সের সাবজেক্টগুলোর তো একটা অ্যান্সার আছে, হ্যাঁ। বাংলাটার অ্যান্সারটা না একটু ভিন্ন টাইপের। মানে ছোটবেলায় মনে আছে আমরা রাখালের গল্প পড়ছিলাম, রাখাল ও বাঘের গল্প। ওটার মোরাল কি ছিল বলেন তো? ডু নট টেল এ লাই, ঠিক আছে? তো এক টিচার এটা গল্প শোনাচ্ছে, পরে বলতেছে এটাতে কি শিখলা? বলতেছে এইটাই শিখলাম, যতদিন মিথ্যা বলবো ততদিন মানুষ আমাদের সাথে থাকবে, যখনই সত্য বলা শুরু করবো কেউ আমাদের সাথে থাকবে না। আরে কথা তো ঠিক। এখন অনুধাবনের ব্যাখ্যাটা যে আসলে কি, এখন শব্দার্থের মধ্যে যেটা দেওয়া থাকে ওইটাই আমার অনুধাবন, ওইটা আমাকে দেখাই দিতে হবে যে হ্যাঁ এইটা তোমার জন্য এইটাই পড়তে হবে। কিন্তু এখন তুমি যদি ক্লাস না করো, স্লাইড যদি না পড়ো, তাহলে কিন্তু আসলে এটা বোঝানো মুশকিল। তো আমাদের প্রথম পত্রের স্লাইডগুলো এইভাবে থাকবে। ফার্স্ট পেপারের স্লাইডের মধ্যেই অনুধাবনমূলক ব্যাখ্যা, কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ, কোন তথ্যগুলো গুরুত্বপূর্ণ, এগুলো মার্ক করে থাকবে। ইনশাল্লাহ এর বাইরে থেকে কোশ্চেন আসবে না। হ্যাঁ, আসবে কোনগুলা? ওই যে ডু নট টেল এ লাই আর সবসময় মিথ্যা বলবো, ওই টাইপের কোশ্চেনগুলো ভিন্ন আসবে। ওইটা তোমার ওই সময় 6 সেন্স খাটায় বের করতে হবে চাই অ্যান্সারটা কি হতে পারে। আর সেকেন্ড পেপারে যে ক্লাসগুলো হবে, তোমার যদি কোনো বেসিক নাও থাকে, দেখো সবচেয়ে বেশি ভয় পাও যে সাবজেক্টটা, মানে একবার বলছিল একজন যে এমন একটা বইয়ের নাম বলেন যেটা পড়ার ইচ্ছেই হয় নাই, বলতেছে বাংলা সেকেন্ড পেপার বইটা। হ্যাঁ, আর সেই পড়ানোর দায়িত্ব হচ্ছে আমার। সমাস টমাস উচ্চারণ হাবিজাবি, একে তো হচ্ছে 9-এর ভয়টা রয়ে গেছে, 2 নম্বর হচ্ছে কেউ পড়াইতে চাইলে ওই ভয়টাই আমাদের মধ্যে কাজ করে না, আমি এটা বুঝবো না। তো ভাই তুমি যদি নিজে থেকে নিয়ত রাখো যে আমি আর বুঝবো না, আমি কিভাবে বুঝাবো তোমাকে? আমরা সেকেন্ড পেপারে যে স্লাইড দিব, যে সাজেশন দিব, 100% কমন থাকবে। তো ভাই তোমার লিখে আসতে হবে কমপক্ষে, হ্যাঁ 100% কমন থাকবে, নিজের লিখতে হবে। ধরে নাও ইনশাল্লাহ তোমরা 2 পেপার মিলে 190 নাম্বার পাবে। হ্যাঁ, তোমরা এইচএসসি 24 ব্যাচের সাথে আলোচনা করতে পারো যে এখানে মানে স্লাইড বা শিটের বাহির থেকে কিছু আসছে কিনা, কিন্তু ভাই শর্ত একটাই, পড়তে হবে। আমরা অ্যাডমিশন লেভেলে ক্লাস নিতে অনেক সময় অ্যাডমিশন স্টুডেন্টরা এমন কোশ্চেন করে যে স্যার আমরা বাংলা ইংরেজি কিছুই পড়ি নাই, এখন এমন একটা ক্লাস নেন যে ক্লাসটা নিয়ে আমার সব কমন পড়ে যায়। তো আমরা বলি ঠিক আছে, পরীক্ষার পরের দিন নিয়ে নিব এই ক্লাসটা, ইনশাল্লাহ সব কমন পড়ে যাবে। তো ঠিক আছে, দেখা হবে বাংলা ক্লাসে। তোমরা এখন আর্কাইভ ক্লাসগুলো দেখো। আর্কাইভ ক্লাসগুলো দেখলে লাইভ ক্লাসগুলো করার প্রয়োজন নেই, কিন্তু অনেকের লাইভ ক্লাসের এনার্জিটা অন্যরকম। অবশ্যই তাদেরকে আমি রেসপন্স করবো যে লাইভ ক্লাসগুলো করো। আর কারো যদি টপিক কমপ্লিট হয়ে যায় তাহলে এত ক্লাস করার দরকার নেই, তোমরা অন্য সাবজেক্টের প্রতি গুরুত্ব দাও। ঠিক আছে, আজকে আমার এখানেই বিদায়। এরপর ডিপার্টমেন্ট হচ্ছে ইংরেজি, ইন্টারন্যাশনাল সাবজেক্ট। কি অবস্থা সবার? তো এত সাবজেক্টের ভিড়ে কিন্তু আসলেও তোমরা ইংলিশ পড়ার সময় পাও না, বা একাডেমিকেও সেভাবে পড়ে আসো না। তো এজন্যই হচ্ছে এমনভাবে আমরা ক্লাসগুলো নিব যাতে তোমাদের ধরে নিছি যে একদম জিরো বেসিক থেকেও তোমাদের যাতে সব কিছু কাভার হয়ে যায়। তো এই পুরা কোর্সে ওমর ভাই এবং আমরা হচ্ছে 2 জন নিব, প্রথম পত্র দ্বিতীয় পত্র ভাগ ভাগ করে নিব। এই রুটিনগুলো তোমরা হচ্ছে পেয়ে গেছো। তো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই ভয় থাকে হচ্ছে সেকেন্ড পেপার নিয়ে। তো সেকেন্ড পেপার ক্লাসগুলোর ব্যাপারে আমি একটু তোমাদেরকে আইডিয়া দিই। তো এই যে লেখা দেখতেছো, এবার দ্বিতীয় পত্রের একটা হচ্ছে চমক হচ্ছে ক্রাউনিং স্ট্যাট। এই জিনিসটা কি? এই জিনিসটা তোমাদেরকে একটু ডিসক্রাইব করি। এটা কিন্তু আমি একাডেমিক ব্যাচেও দেইনি। এটা হচ্ছে বিগত সালের আমাদের যত কোশ্চেন আসছে, কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা। ধরো প্রথম ক্লাসে পড়াবো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। দেখো আমাদের যদি 3 ঘন্টা ক্লাস হয়, তাহলে আমরা হচ্ছে 3টা ভাগে ক্লাসটাকে ভাগ করছি। একটা হচ্ছে ফোকাস এরিয়া 1, ফোকাস এরিয়া 2, ফোকাস এরিয়া 3। এখন রাইট ফর্ম অফ ভার্ব যে বইগুলো আছে, এত মোটা মোটা বই, এত তো ভাই এইচএসসির জন্য আমাদের পড়ার টাইম নাই। তো আমাদের দেখো ফোকাস এরিয়া 1 থেকে আসছে 55%, মানে 56% কোশ্চেন প্রায়, আর ফোকাস এরিয়া 2 থেকে আসছে 43% কোশ্চেন। তার মানে আমরা 2 ঘন্টায় কিন্তু এই টাইপগুলো করে ফেলবো। এখন এইটার ভিতরেও আবার ভাগ আছে যে আচ্ছা ফোকাস এরিয়া 1টা টেন্স থেকে, তাহলে টেন্স রিলেটেড প্রশ্নগুলো আমরা আগে বেশি পড়বো, তারপরে হচ্ছে এগুলা বাদে যেগুলা সেগুলা, সাথে সাথে হচ্ছে ক্লাসটা আমরা দেখবো যে এগুলা হচ্ছে অ্যাডমিশনের জন্য কিছু আসে, এগুলা কিন্তু কোয়ান্টিটি অনেক কম। এতে তোমার লাভ হবে কি, প্রত্যেকটা গ্রামার আইটেম যখন পড়বা তখন কিন্তু তুমি বুঝবা যে তোমার ফোকাসটা কই দিতে হবে, যে এখানে বেশি দিতে হবে, এখানে বেশি দিতে হবে, বা যখন ডিভিশন দিবা এই পার্টটুকু তোমার না দেখলেও হবে। আর গ্রামার কিন্তু হুবহু আসে, জাস্ট নাম চেঞ্জ করে দিয়ে রুলস কিন্তু একই আসে। সো এই জিনিসটা যদি ফলো করো তাহলে মোটামুটি ভালো প্রিপারেশন হয়ে যাবে। এবং এখানে যেভাবে লেখা টাইপ 1, 2, 3, 4 লেখা, সেইভাবেই কিন্তু স্লাইডগুলো রেডি করা। এবং প্রত্যেকটা স্লাইডে ধরো এই যে এখানে আছে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো আমরা পাশাপাশি প্রত্যেকটা বোর্ডের থেকে টাইপ ওয়াইজ যে তুলছি প্রশ্নগুলোও সাথে তুলছি, যে তুমি একবার
থিওরিটা পড়লা, তারপরে তুমি হচ্ছে প্রশ্নটা সলভ করলা, এইভাবে তোমার একবার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। তারপরে আবার যখন আমরা পুরাটা আসতেছি তখন কিন্তু আমি কিছু প্রশ্ন তোমাদেরকে সলভ করাবো এবং তোমাদেরকে একটা প্র্যাকটিস শিট দেওয়া হবে। তাইলে কিন্তু তোমার মোটামুটি 2 বার হচ্ছে গ্রামার আইটেমগুলো সলভ করা হয়ে গেল। তাহলে গ্রামারের যে 60 নাম্বার আমি একদম গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি 57-58 নাম্বার হুবহু এগুলা থেকেই আসবে, কারণ বিগত সালে প্রশ্ন একদমই চেঞ্জ করে না। ধরো চেঞ্জ করলেও এগুলার বাইরে কিছু না, ধরো প্রত্যেকটা আইটেমই এভাবে হচ্ছে আমরা শেষ করব। আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের হচ্ছে রাইটিং নিয়ে অনেক দুর্বলতা থাকে। ধরো 200 নাম্বারের মধ্যে আমাদের 110 নাম্বার হচ্ছে রিটেন আইটেম। তো রিটেন আইটেমে আমরা কয়টা মুখস্থ করবো? আমাদের তো আসলে মুখস্থ করা পসিবল না। তো মানে তোমরা যারা আর্কাইভ ক্লাস দেখছিলা তারা কিন্তু দেখছো যে প্রথম 2টা ক্লাসে গতবার আমি রিটেন কিভাবে লিখতে হয়, বানায় লিখতে হয় সব কিছু কিন্তু শিখাইছি। তো এবার জিনিসগুলোকে আরও আপডেট করা হয়েছে যে একটা জিনিস থেকে তুমি কিভাবে লিখবা। একাডেমিক রাইটিং এর কিন্তু বিভিন্ন ফরম্যাট আছে, যে তুমি আন্দাজি একটা কিছু লিখলা যে ট্রাফিক জ্যাম ইজ দ্য মোস্ট কমন প্রবলেম ইন বাংলাদেশ বা কি কাউ ইজ এ ডোমেস্টিক এনিমেল, এগুলা কিন্তু কোনো লেখা হয় না। সো স্ট্যান্ডার্ডাইজড লেখার কিছু নিয়ম আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে হচ্ছে ফলো করতে হবে এবং এই জিনিসগুলো যখন আমরা ফলো করব দেখবা তোমার লেখাটা অন্য 10 জনের চেয়ে ভালো হচ্ছে। সো তুমি যদি খুব সুন্দরভাবে জাস্ট গ্রামার ক্লাসগুলো করো এবং গ্রামারটা ঠিকঠাকভাবে পড়ো এবং রিটেনটা ঠিকঠাকভাবে দেখো, তোমার 90 থেকে 93% নাম্বার একদমই পাওয়া খুবই ইজি হয়ে যাবে সেকেন্ড পেপারে। আর ফার্স্ট পেপারের জন্য যেটা প্যাসেজ অ্যানালাইসিস ক্লাস, তো দেখা গেছে আমি তো 23 ব্যাচেও হচ্ছে পড়াইছি, তারপর 24 ব্যাচে পড়াইছি। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি হচ্ছে আমাকে চেনো যে ভাইয়া সেকেন্ড পেপার টাইপ ওয়াইজ পড়ায় বা এইভাবে, তো ফার্স্ট পেপার আসলেও সেভাবে পড়ানোর সুযোগ হয় নাই। তো তোমরা এবার ফার্স্ট পেপার বুঝবা যে প্রত্যেকটা ওয়ার্ড আমরা ধরে ধরে পড়বো, কারণ এখানে আমাদের যত মানে প্যাসেজ সলভিং স্কিলটা হবে বা সেন্টেন্সের স্ট্রাকচারগুলো বুঝবো, আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। এই যে ধরো তোমরা এতজন লাইভে আসছো, তোমরা কয়জন জানো বলো তো এন্ডের আগে যদি কমা বসে সেটা অক্সফোর্ড কমা, এবং এই অক্সফোর্ড কমার ইউজটা তুমি যদি তোমার রাইটিংয়ে করো দেখবা তোমার লেখার মান অনেক বেড়ে গেছে এবং টিচার বুঝতে পারবে যে তুমি আসলেও কতটা জানো। সো এই খুঁটিনাটি বিষয়গুলা এবং এর সাথে আমাদের টুকিটাকি অ্যাডমিশনে যেগুলো আসে ওগুলাও মোটামুটি দেখবো। তো আমি এবং হচ্ছে ওমর ভাই মিলে আমরা এইভাবে মোটামুটি হচ্ছে ইংলিশটা তোমাদেরকে দেখাবো। আইসিটি বলো, এরপরে আসবে আইসিটি, এরপরে আসবে হচ্ছে আইসিটি। রাকিব ভাই আমরা আবার চলে আসলাম তো আইসিটি নিয়ে। আইসিটি আসলে কি জানো? আইসিটি আসলে ম্যাথস আর ফিজিক্সের একটা কম্বিনেশন, তাই না? আইসিটির কিছু চ্যাপ্টার আছে যেটা পুরোপুরি ম্যাথমেটিক্সের, আবার কিছু জিনিস আছে যেটা ফিজিক্সেও আছে। হ্যাঁ, আচ্ছা, ফিজিক্সে কি সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স ছিল? এই চ্যাপ্টারের লাস্টে কিন্তু তোমাদের লজিক গেট এগুলো পড়ানো হয়। আইসিটিতেও কিন্তু এটা আছে, তাই না? আর অন্য যে জিনিসগুলা বাইনারি সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, টুস কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট কিংবা প্রোগ্রামিং, পুরোটাই কিন্তু ম্যাথমেটিক্স। তো ফিজিক্সেরও একজনকে পাচ্ছ, ম্যাথমেটিক্সের একজনকে পাচ্ছ, আমরা দুজন মিলেই তোমাদের আইসিটিটা কভার করে দিব। তো ইমন, তুমি যদি কিছু বলতে। হ্যাঁ, আইসিটির জন্য যে জিনিসটা বলবো যে তোমাদের অনেকেই আসো যে যতই আমরা বলি এক্সামের আগে এসে বলো হ্যাঁ প্রোগ্রামিং পড়ি নেই, HTML পড়ি নেই, আমি কি অধ্যায় 3, 2, 1 এই 3টা দিয়ে কি পারবো? সো প্রথম কথা হচ্ছে আইসিটির জন্য আমাদের এফআরবিতে ক্লাসের বাইরে আর কিচ্ছু লাগবে না। আমরা এফআরবিতে ক্লাসগুলো এরকমভাবে নিব যে ক্লাসের মধ্যেই তোমার প্রত্যেকটা বোর্ডে যেই টাইপের সৃজনশীল আসে প্রত্যেকটা সৃজনশীলই তোমার কভার হয়ে যাবে। জাস্ট ক্লাসগুলো আমাদের সাথে করবা, বাইরে প্র্যাকটিসের এত বেশি সময় দিতে হবে না। জাস্ট একটু তুমি বোর্ডের সৃজনশীলগুলো জাস্ট একটু ওভারভিউ করবা, ওকে? আর কিছুই লাগবে না। সো আমরা আইসিটিতে চেষ্টা করবো, একাডেমিক ব্যাচগুলোয় তো আমরা অনেক ডিটেলস হয়তো পড়াই, অনেক কিছু এক্সপ্লেন করি, অনেক বাইরের জিনিসপত্র দেখাই, কিন্তু এফআরবিতে আমাদের চেষ্টা থাকবে যে আইসিটিতে তোমাদের বোর্ড পরীক্ষায় যা আসে সেগুলো যেন শুধুমাত্র ক্লাসগুলো করলেই তোমাদের কভার হয়ে যায়। এন্ড ভাই এই চেষ্টাই করবো আমরা। আইসিটিতে ম্যাক্সিমাম পড়াশোনা করো নাই আমি জানি, হ্যাঁ, বাকিগুলা মানে গ্রুপ সাবজেক্টগুলোকে এমন ফোকাস দেওয়া হয়েছে, ম্যাক্সিমামের এই অবস্থা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি খুব ভালো অবস্থা, মোটামুটি অবস্থা। বাংলা ইংলিশ আইসিটিতে একটু বাজে অবস্থা, এগুলোকে মোটামুটি ইগনোরই করে ফেলছে এরকম অবস্থা। হ্যাঁ, অনেকে বায়োলজিও ইগনোর করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও। এটা আমার নিজের স্টুডেন্ট অবস্থা থেকে আমি দেখে আসছি যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে ওরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়তে পড়তে ফাটায় ফেলে, যারা মেডিকেলের প্রিপারেশন নেয় ম্যাথ বাদে বাকিগুলো পড়তে পড়তে ফাটায় ফেলে, কিন্তু ওই বাংলা ইংলিশ আইসিটি কেউই পড়ে না। হ্যাঁ, তো এটা আমরা জানি, আমরা বুঝতে পারছি। তো আমরা তোমাদের এমনভাবেই পড়াবো যাতে করে অল্প সময় আইসিটিটা তুমি যাতে খুব ভালো একটা মার্কস আর একটা প্লাস কিন্তু লাগবে। হ্যাঁ, বেস্ট জিনিস হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তোমাকে যতই পড়াক শিওর করে বলা যাবে না যে এখান থেকে সৃজনশীল আসবে। কিন্তু আইসিটির একটা ভালো দিক হচ্ছে যে তোমাদেরকে
মানে বলে দেওয়া যাবে যে এই টপিক থেকে সৃজনশীল আসবে, জাস্ট একটু ভালো করে দেখো, 20টা মিনিট দেখো, একটা সৃজনশীল তুমি পাবাই। সো এইরকম টপিকগুলো কিন্তু ফিক্সড। সো আমরা ধরে ধরে ওই টপিকগুলোতেই বেশি জোর দিব যেখান থেকে সৃজনশীলগুলো বেশি আসে, এবং তোমরা যেন একদম প্রপারলি জাস্ট ক্লাসগুলো আমাদের করেই যেন তুমি ভালো একটা প্রস্তুতি নিতে পারো আইসিটিতে। সো এখন আমরা আমাদের কোর্সের টাইম লাইনটা সম্পর্কে তোমাদের জানাবো। ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে 4 তারিখ থেকেই, মানে কালকে থেকেই। হ্যাঁ, কালকে থেকেই কিন্তু ক্লাস শুরু হচ্ছে। আর কার ক্লাস? অপূর্বদার ফিজিক্স ক্লাসের মাধ্যমে শুরু হচ্ছে, ভেক্টর ক্লাস, রাতে ক্লাস, হ্যাঁ দিনে সম্পদ ইংরেজি ক্লাস। আচ্ছা, ইংরেজি দিয়ে শুরু হচ্ছে, বাট মেইন ক্লাস কিন্তু রাত্রে। কেন? আচ্ছা আচ্ছা, বাংলা ইংলিশ আইসিটি মেইন ক্লাস, ফিজিক্স কেমিস্ট্রি ওগুলো তো ইউটিউবে অনেক রিসোর্স আছে, এগুলো কমপ্লিমেন্টারি। আর আমাদের যে ডিসকাউন্টটা, এফআরবি স্পেশাল ডিসকাউন্টটা, সেটা হচ্ছে 11 তারিখ পর্যন্ত থাকবে। দাদা, ডিসকাউন্ট কোডটা কি? হ্যাঁ, একটু যদি বলে দিতেন। ডিসকাউন্ট কোড আমরা ভুলে গেছি। ডিসকাউন্ট কোড কি ছিল? আচ্ছা, তোমরা কন্টিনিউ করো, আমি বের করি। আচ্ছা, আমরা বের করে তোমাদের জানাচ্ছি ডিসকাউন্ট কোডটা। তো এখন একটাই কথা, পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তুমি যেখানেই পড়ো, ঠিক আছে? সামনে পরীক্ষা চলে আসছে, কোর্স কিনে ফেলায় রাখছি দরকার নাই ভাই, বই কিনে ফেলায় রাখছি দরকার নেই, তোমাকে পড়তে হবে। হ্যাঁ, না পড়ে কোর্স কিনে, এটা তো কোনো মানে হয় না, তাই না? তো পড়াশোনা করো, যেই সময়টা আছে এই সময় কিন্তু মানে এইচএসসি প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট টাইম। যথেষ্ট টাইম, এখনো যথেষ্ট টাইম আছে। তুমি যদি আমাকে 1 মাস আগে গিয়ে বলো ভাই কিচ্ছু পড়ে নেই, তখন ব্যাপারটা খুবই খারাপ। হ্যাঁ, এখন বলতেছো আমি কিছু পড়ি নাই, ঠিক আছে, এটা মেনে নেওয়া যায়। কিছু পড়ো নেই, এখন সামনের 5 মাস খুব ভালো করে পড়তে হবে, তাহলে একটা সুন্দর একটা কামব্যাক দেওয়া সম্ভব। আর ঠিক আছে, পড়াশোনার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি চেষ্টা করবা যে ছোট ছোট টার্গেট নেওয়ার। একবারে পুরো সিলেবাসের টার্গেট নিলে কিন্তু তোমার হবে না, মানে তুমি নিজেই আসলে পারবা না। 2 দিন পরে মনে হবে যে না, আর মন চাচ্ছে না, কেন পড়তেছি হুদাই। সো তুমি ছোট ছোট টার্গেট নিবা, যখন দেখবা যে তোমার ওই ছোট্ট টার্গেটটা অ্যাচিভ হচ্ছে না, তখন দেখবা যে নিজের ভিতর থেকে একটা স্যাটিসফ্যাকশন আসতেছে। অ্যান্ড ওই মোটিভেশনটাই আসলে সবচেয়ে বেশি কাজ করে, যখন নিজের ভিতর থেকে তোমাকে একটা তাড়না দিবে যে এখন পড়তে হবে, এখন পড়লে আমি এই জিনিসটা পাবো, তখনই কিন্তু তোমার পড়তে ইচ্ছা হবে। সো এই জায়গাতে আমাদের প্রোমো কোডটা দেখতে পাচ্ছ। এই প্রোমো কোডটা তুমি আমাদের ওয়েবসাইটে কোর্স যখন পারচেস করবা, তখন যদি তুমি অ্যাপ্লাই করো, অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। প্রোমো কোডটা তুমি সেমভাবে এফআরবি প্রি 750 এটা লিখে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে তারপর এনরোলে যাবা। অ্যাপ্লাই বাটনে ক্লিক না করে গেলে কিন্তু তোমার ডিসকাউন্টটা হবে না, তোমাকে থেকে বেশি টাকা মনে হয় কেটে নিবে। ওকে, সো প্রথমে অ্যাপ্লাই করবা, তারপর তুমি হচ্ছে কন্টিনিউ করবা পারচেসে। আর এটার ম্যাথ থাকবে হচ্ছে 11 জানুয়ারি রাত 11:59 পর্যন্ত। তো অভিদাদাকে আবার একটু ডেকে নিচ্ছে, দাদা তোমাদের জন্য কিছু বলবে। না, আমি একটা কথাই বলবো যে এতক্ষণ ধরে যারা আমাদের বকবক শুনতেছো, তোমরা জিপিএ 5 পাওয়ার জন্য পরীক্ষায় অলরেডি উত্তীর্ণ হয়ে গেছো। এখন খালি আগামী 4-5 মাস আমাদের সাথে থেকে এফআরবি ব্যাচে ক্লাসগুলো করা। আমি এতটুকু এনশিওর করতেছি যে জিপিএ 5 পাওয়ার জন্য যতটুকু অ্যাটেনশন এবং যতটুকু মনোবল বলো বা ধৈর্য থাকা দরকার, তোমরা সেই পরীক্ষায় অলরেডি উত্তীর্ণ হয়ে গেছো। আমি দেখতে পাচ্ছি যেই 4000 জন এখনও লাইভে আসো, 1 ঘন্টা 12 মিনিট ধরে লাইভ হচ্ছে, ভাই তোমার দ্বারা সম্ভব। আগামী 5-6 মাস তুমি যদি খালি আমাদের এফআরবি ব্যাচের সাথে লেগে থাকো, এফআরবি ব্যাচের ক্লাসগুলো করো, প্র্যাকটিস সলভ করো, বা আমাদের বইগুলো যারা কালেক্ট করবা, বইগুলা থেকে সিকিউ এমসিকিউগুলো সলভ করে যাও, তোমাকে 80 পাওয়া থেকে কেউ আটকেতে পারবে না। অ্যাটলিস্ট জিপিএ 5 100-তে 80 পাইলেই হয়ে যায়, এবং সেইটার জন্য আমরা তোমাকে 100-তে 100 পাওয়ার জন্য পড়াবো। তুমি যদি আমাদের এখান থেকেও সব কিছু না পড়েও যদি অন্তত 80% থেকে 90%ও কভার করো, তাও জিপিএ 5 পাওয়ার জন্য এরা হয়ে যাবে। তো তোমাদের এই যে ডিসকাউন্ট কুপন দেখলে, তোমাদের ভাইয়া বলে দিল যে এফআরবি প্রি 750, এটা ইউজ করলে কিন্তু তোমরা কোর্সটা 2250 টাকার পরিবর্তে মাত্র 1500 টাকা হ্যান্ডেল করতে পারবা। তো কোর্সটা কীভাবে হ্যান্ডেল করবা সব কিছুই বললাম, কিন্তু ভাইয়া কোর্স কেমনে হ্যান্ডেল করবো বললাম না, তাহলে তো হলো না। যারা ইতিমধ্যে আমাদের এফআরবি ব্যাচে ভর্তি হয়ে গেছো, কংগ্রেচুলেশনস, তুমি জিপিএ 5 পাওয়ার দৌড়ে অনেক টাকা গেছো। এখন খালি আগামী 5 মাস পড়াশোনা করা, ভালো একটা কাজ করা, ভালো কাজ করতেছো, সুন্দর মতো আগামী 5-6টা মাস খালি আমাদের সাথে লেগে থাকো। আর কলেজের টেস্ট পরীক্ষায় যদি আরও 2-1টা অধ্যায় আগেই কমপ্লিট করে ফেলতে চাও, আর্কাইভ ক্লাসগুলো কাজে লাগাও। তো দেখো আমরা এটা কেমনে অ্যাপ্লাই করবো একটু দেখাই দেই। তোমরা যে কোনো একটা ব্রাউজারে যাবা, যে কোনো একটা ব্রাউজারে, এটাতেই দেখাই দিই, যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পর লিখবা এএসজি শপ। এগুলো তোমরা জানো অলরেডি, জাস্ট এএসজি শপ লিখবা। দেখো এএসজি, যে এটা ওইদিকে যায় না কেন, হ্যাঁ দেখো আমি তোমাদেরকে দেখাই, এএসজি স্পেস দিয়ে শপ, এএসজি শপ লিখলে তুমি জাস্ট ব্রাউজ করো,
ব্রাউজ করলে একদম শুরুতে দেখো এই যে এএসডি সব চলে আসছে। এখানে যাওয়ার পরে একদম শুরুতে এই যে কোর্সটা দেখতে পাচ্ছ, দেখো একদম বেস্ট প্রায়োরিটিতে কোর্সটা কোনটা আছে, এইচএসসি 25-এর এফআরবি বেস্টটা। জাস্ট এখানে ক্লিক করবা, এনরোল নাও। ক্লিক করার পরেই এই যে দেখো কোর্সটি করতে লগ ইন করো। তোমার যদি শোনো, তোমার যদি এখানে এএসডি সবাই লগ ইন করা থাকে তাহলে তোমাকে এরকম ড্যাশবোর্ড দেখাবে। যদি লগ ইন করা না থাকে তুমি আগে লগ ইন করে নেবে, তোমার ফোন নাম্বার দিয়ে বা ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করবা। তারপরে এই যে এখানে কিন্তু কুপনটা বসাইতে হবে। আর মাত্র কয়দিন? 7 দিন। এটার মেয়াদ শেষ কবে? এই কুপনের মেয়াদ শেষ কিন্তু জানুয়ারির 11 তারিখ। এফআরবি প্রি আমি একটু বসাই দেখাই দিই। এফআরবি প্রি, এফআরবি, এটা ক্যাপিটাল লেটার ডাজেন্ট ম্যাটার, এটা বসালেই হবে। ধুর, আমি তাও ক্যাপিটাল সবাই বসাই। দেখো এফআরবি প্রি 750 750। এটা বসানোর পর অনেকে করে কি জানো, অ্যাপ্লাই বাটনে ক্লিক না করে কোর্সটিতে এনরোল করো, এটাতে চলে যায়। পরে লাস্টে দেখা যায় যে 2250 টাকা পেমেন্ট হয়ে গেছে। তুমি দেখবা, আগে খেয়াল করবে, দেখো এই যে এখানে অ্যাপ্লাই ক্লিক করো। অ্যাপ্লাই ক্লিক করার পরে এই যে দেখো এখানে লেখা আসছে কত, 1500। এই দেখো 1500 হয়ে গেছে কিন্তু, মানে ডিসকাউন্ট কুপনটা অ্যাপ্লাই হয়ে গেছে। এইবার তুমি কোর্সটিতে এনরোল করো, এখানে ক্লিক করে কোর্সে ভর্তি হয়ে যাবা। তোমার ইনফরমেশনগুলো চাইবে, সেগুলো ফিল আপ করলেই তুমি কোর্সে ভর্তি হয়ে যেতে পারবা। তো এরপরে সবাই অনেকে কমেন্টে জানতে চাচ্ছ, ভাই আপনাদের যে এই যে কম্প্যাক্ট সাজেশন বইগুলা, এখানে তোমরা ফার্স্ট পেপার বইগুলা দেখতে পাচ্ছ, এই বইগুলো অর্ডার করবো কেমনে? এটা একটু দেখা দাও। হ্যাঁ, দেখাই দিচ্ছে অবশ্যই। তার আগে বলে রাখি, আমাদের কম্প্যাক্ট সাজেশন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দাদা চলে আসেন। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির 2টা করে পেপার, মোট 8টা বই আসবে। ইতিমধ্যে আমাদের ফার্স্ট পেপারের বইগুলো রেডি হয়ে গেছে। ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রি বই 2টা চলে আসছে, আমি তোমাদেরকে দেখাইছিলাম। এই যে ফার্স্ট পেপারের কেমিস্ট্রি এবং ম্যাথ বই 2টা অলরেডি আমাদের হাতে পৌঁছে গেছে, আর ফিজিক্স এবং বায়োলজি 2টা বই আগামীকালকেই চলে আসবে। তো ইতিমধ্যে কিন্তু অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে ফার্স্ট পেপার বইগুলো। তোমরা যারা অর্ডার করে ফেলছো অলরেডি, কালকে থেকেই ডেলিভারি দেওয়া শুরু হয়ে যাবে। আর বাকিরা যারা অর্ডার করো নাই, তোমরা রম্বস পাবলিকেশনের ওয়েবসাইট থেকে এই বইগুলো অর্ডার করতে পারো। আমি একটু দেখাই দিই তোমাদেরকে। তোমরা কি করবা, আবার যে কোনো একটা ব্রাউজারে আসো, যে কোনো একটা ব্রাউজারে আসার পর লিখবা রম্বস পাবলিকেশন, ইংলিশে রম্বস। এই বর্গ বড় নাই, বর্গ ইংরেজি কি স্কয়ার, রম্বস ইংরেজি কি রম্বাস। দেখো বানান দেখো, অনেকে কিন্তু ভুল করো। আর যাতে ভুল না হয়, RHOMBUS। অনেকে আমার গ্রুপের নাম আগে বলতো ভাই রহমবাস, আমাকে মেসেঞ্জারে নক দিয়ে বলতো, দাদা আপনার রহমবাস গ্রুপে দেখলাম এটার কোর্স। পরে আমি সবাইকে অনেক কষ্টে বুঝাইতে হয়েছে, এটা রহমবাস না, এটা রম্বস। বাংলায় রম্বস, ইংরেজিতে বলে রম্বাস। রম্বাস পাবলিকেশন, দেখো লিখার পরেই চলে আসছে পাবলিকেশন। আমি তাও পুরোটা লিখে দেই, পাবলিকেশনস, রম্বস পাবলিকেশনস লিখে সার্চ দিবা। রম্বাস পাবলিকেশনস লিখে সার্চ দেওয়ার পরেই খেয়াল করে দেখো, আচ্ছা এটা অলরেডি আগে একটা মানে দেওয়া ছিল। দেখো এই যে রম্বাস পাবলিকেশন, এই যে এখানে দেওয়া আছে, এই যে নামটা দেখতে পাচ্ছ, দলে গেল তো, এই রম্বাস পাবলিকেশন, এই যে এটা লিখে সার্চ দিবা। সার্চ দেওয়ার পরেই দেখো একদম শুরুতে এই যে এইচএসসি কম্প্যাক্ট সিরিজ, দেখো এই যে এইচএসসি কম্প্যাক্ট সিরিজ, তুমি এখানে ক্লিক করলে হবে, অথবা নিচে যাও, এই যে দেখো ফার্স্ট পেপারের বইগুলো অর্ডার দেওয়া হচ্ছে। দেখো এই যে আমরা আলাদা আলাদা, এটা ফার্স্ট পেপারের 4টা বই, এখানে সেকেন্ড পেপারের 4টা বই। সেকেন্ড পেপারের 4টা বইয়ে কামিং সুন লেখা আছে, যেহেতু সেকেন্ড পেপারের বইগুলো এখনো প্রিন্টিং কমপ্লিট হয়নি। সেকেন্ড পেপারের বইগুলো আসতে আরো 7 দিনের মতো লাগবে। যখন সেকেন্ড পেপারের বইগুলো চলে আসবে, তখন তোমরা একসাথেই পুরা বান্ডেলটা 8টা বই, এখন আপাতত ফার্স্ট পেপারে 4টা বই অর্ডার করা যাচ্ছে। তুমি এখনই 4টা বই আমরা একদম মিনিমাল, যতটা কমে তোমাদের কাছে পৌঁছানো যায়। প্রত্যেকটা বইয়ের ইন্ডিভিজুয়াল প্রাইস 450 টাকা করে, মানে 4টা বই একসাথে হয় 1800 টাকা। বাট তুমি 4টা বই একসাথে বান্ডেল অর্ডার করলে তুমি মাত্র 1500 টাকা এই 4টা বই পেয়ে যাবা। এবং সেকেন্ড পেপারেরও আলাদা করে 1500 টাকা দিয়ে তুমি অর্ডার করতে পারবা। তো আপাতত আমরা ফার্স্ট পেপারে অর্ডার নিচ্ছি। সেকেন্ড পেপার বইগুলো রেডি হইলে দেখবা যে ওয়েবসাইটে ঢোকার পর সেকেন্ড পেপারটাও এখানে বাই নাও চলে আসছে। আর যখন সেকেন্ড পেপার বইগুলো রেডি হয়ে যাবে, তখন 8টা বই একসাথে তোমরা 3000 টাকায় অর্ডার করতে পারবা। তো আমি তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো, যে এই বইগুলা এবং আমাদের এফআরবি কোর্সটা, তুমি যদি এই কোর্সটাতে ভর্তি হয়ে থাকো বা ভর্তি হও, এবং আমাদের এই কম্প্যাক্ট সিরিজের বইগুলো তুমি যদি কিনে যদি পড়ো, তোমার লাইফের বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট হবে এই বইগুলা এবং এই কোর্সটা। কারণ আমরা এমনভাবেই এই বইগুলো বানাইছি, তোমার সময় ডাবল বাঁচাই দিবে। দেখা যাবে অন্যান্য বই থেকে তুমি সিকিউ, বিশেষ করে তোমাদের যে সমস্যাটা হয়, ভাই আমরা সবাই নর্মালি বই থেকে পড়ি, ম্যাথ সলভ করি, কিন্তু কোনো একটা অধ্যায়ে 20টা সৃজনশীল সলভ করি না, 100টা এমসিকিউ সলভ করি না। তারপর এসে কমেন্ট করি কি, ভাই আমার এমসিকিউ সলভ করতে টাইম বেশি লাগে, 25 মিনিটে 25টা হায়ার ম্যাথের প্রশ্ন সলভ করতে পারি না, সৃজনশীল ধরতে পারি না। তুমি ধরতে পারো না কেন? কারণ একটা অধ্যায় তুমি একাডেমিকে পড়ছো, বাট ওই অধ্যায়ের উপর 20টা 25টা সৃজনশীল কোনোদিন পড়ে দেখো নাই, 100টা এমসিকিউ কখনো গো থ্রু করো নাই। তো তোমার কাছে তো কঠিন লাগবেই। তো তোমার এই দুর্বলতা কাটানোর জন্য এই 5টা মাস এমন কম্প্যাক্ট ভাবে আমরা বইগুলো গুছাইছি,
যে তুমি যদি খালি আমাদের এফআর ব্যাচে ক্লাসগুলো থেকে একটা অধ্যায় কমপ্লিট করার পরে এই বইগুলো থেকে বিগত বছরের একদম অ্যানালাইসিস করা, বোর্ড অ্যানালাইসিস করা সৃজনশীলগুলো কমপ্যাক্ট 25 থেকে 30টার মতো এমসিকিউ একটা অধ্যায়ের, যেখানে সবগুলো টাইপ কভার করা, এবং 110টা 20টা 30টার মতো এমসিকিউ, যেগুলো বড় বড় অধ্যায়, আর ছোট অধ্যায়গুলোতে 70 80 90টা পড়ে যাও, তুমি এতটা কনফিডেন্স নিজের মধ্যেই পাবা যে আমি ভাইয়াদের ক্লাস করছি, তার মানে আমি সবগুলো টাইপের কনসেপ্ট আমার মাথার মধ্যে আছে, আমি কম্প্যাক্ট সাজেশন সিরিজের বই থেকে সবগুলা টাইপের সিকিউ পড়ে ফেলছি, মানে বোর্ড পরীক্ষার জন্য এর বাইরে আর কিছু লাগবে না, আমার সাজেশন মানে আমার প্রিপারেশন ফুল কমপ্লিট। তাহলে তোমার 100তে 100 পাওয়ার মতো প্রিপারেশন হয়ে গেছে। তো পরীক্ষার হলে তোমার যদি এফিসিয়েন্সি একটু খারাপ হয়ে যায়, একটা 1-2টা জানা জিনিস ভুল হয়ে যায়, তাও যদি এটা 80% নিচে নামে, ভাই তুমি যদি টার্গেটই করো 80, তাহলে তো পরীক্ষায় একটা জিনিস ভুল হইলেই কিন্তু তোমার GPA 5 ছুটে যাবে। টার্গেট রাখবে 100, এবং এফআরবি ব্যাচে আমরা ওই 100 টার্গেটেই পড়াবো। এই এফআরবি কম্প্যাক্ট সাজেশন বইগুলো আমরা 100 টার্গেট করেই বানাইছি। তুমি যদি 100 টার্গেট করে পড়ো, 1-2টা নাম্বার মিস হয়ে গেলেও তোমার 80-র নিচে নামবে না। কাজেই তোমার জন্য এই কথাটাই বলবো। আর যারা আমাদের অ্যাচিভের ফাইনাল মডেল টেস্টে ভর্তি হবা, ফাইনাল মডেল টেস্টে শুরু হবে ফেব্রুয়ারির 8 তারিখ থেকে। আমরা ফেজ 1-এ 2 সপ্তাহ ক্লাস নিব, তারপর টেস্ট পরীক্ষার জন্য তোমাদের এফআরবি ব্যাচে ক্লাস বন্ধ থাকবে 2 সপ্তাহ, তারপর ফেব্রুয়ারি মাস থেকে আবার আমাদের ক্লাস চলবে। এবং এফআরবি ব্যাচের অফলাইন মডেল টেস্ট যারা অ্যাচিভের ব্রাঞ্চে ভর্তি হয়ে গেছে অলরেডি, ফেব্রুয়ারি 8 তারিখ থেকে তোমাদের মডেল টেস্টগুলো শুরু হয়ে যাবে। এবং এই বইগুলো কিন্তু তোমরা একদম গিফট হিসেবে পাবা, 8টা বই। ভাই আমি তো অন্তত বলবো যে এফআরবি ব্যাচে যারা ভর্তি হচ্ছ, মানে এক্সাম ব্যাচে, সবাই অবশ্যই বই সহজে প্যাকেজটা আছে, বই সহজে প্যাকেজটা ওটাতে ভর্তি হবা। কারণ এই বইগুলো তোমার প্রিপারেশনের মোড় ঘুরিয়ে দেবে। ওই T20-তে লাস্ট 2 ওভারে থাকে না, ভালো মতো শূন্য, যে তুমি এই গত 18 মাস ফাঁকিবাজি করছো, তোমার হাতে আছে আর 4 মাস। ধরো T20 খেলার মতো, যে 18 ওভারে রান হয়েছে 140, দেখা যায় লাস্টের 2 ওভারে পিটাইয়ে রান করে ফেলে 40, মানে 140 আরো 40 180। এই লাস্ট 2 ওভার, লাস্ট 4 মাসের প্রিপারেশনের জন্য এই বইগুলো তোমার জন্য হবে একদম বেস্ট পসিবল, কি বলে, বেস্ট পসিবল কন্টেন্ট, যেটা তোমার বর্তমানে মার্কেটে সবচেয়ে বেশি, মানে যেটা সবচেয়ে বেশি তোমার জন্য সুইটেবল। তো এই যে আমার দেখতে পাচ্ছ যে এফআরবি যে আমাদের যে অফলাইন মডেল টেস্ট এইখানে তোমার অ্যাচিভের সবগুলো ব্রাঞ্চ দেখতে পাচ্ছ, এটা নিয়ে দাদা বলবে। তো আমি তোমাদেরকে বলবো যে যাদের এক্সাম ভীতি আছে, যে ভাই আমি ক্লাস পড়ি, এটা কিন্তু অনেক স্টুডেন্টদের এটা, যে আমি পড়ি ভাই, আমি পড়ছি সব ক্লাসই করছি কিন্তু পরীক্ষায় পারি না। এখন তুমি সব পড়ছো, পরীক্ষায় পারো নাই, তাহলে তুমি যে পড়ছো এটাকেও বিশ্বাস করবে? পরবর্তীতে বিশ্বাস করবে না। কারণ আমাদের এক্সাম সিস্টেমটা এমন হয়ে গেছে যে এখানে যে নাম্বার বেশি পাবে সেই ভালো স্টুডেন্ট, সেই মেধাবী, সেই পরিশ্রমী, সব কিছু এই এক্সামের উপর ডিপেন্ড করে। এখন তুমি অনেক ক্লাস করলে, ভাই ম্যাট্রিসিনাকে আপনার ক্লাসও করছি, রাকিব ভাইয়ের ক্লাসও করছি, কম্প্যাক্ট সাজেশন সিরিজের বইও সলভ করছি, পরীক্ষায় নাম্বার পাই না, তাহলে তো সব কিছুই বৃথা। তো পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য এফআরবি ব্যাচের অফলাইন মডেল টেস্টে আমরা যেই কোয়ালিটির প্রশ্ন এবং যেইভাবে তোমাদেরকে আমরা তৈরি করে দেবো এই মডেল টেস্টগুলোর মাধ্যমে, তোমার কাছে এইচএসসি পরীক্ষাটা একদম মনে হবে যে এই অ্যাচিভেরই আর একটা পরীক্ষা, যেন একটা এক্সটেন্ডেড ভার্সন এইচএসসি পরীক্ষাটা, কাজে তুমি নিজেকে ওইভাবেই ইভালুয়েট করতে পারবা। তো দাদা যদি এটা নিয়ে একদম বিস্তারিত আরেকবার একটু বলতেন। দেখো, আমাদের এসিএস এর একটা অপূর্ণতা ছিল যে আমরা অনলাইনে পড়াই, অনলাইনে পরীক্ষা নিই, কিন্তু তোমরা বোর্ড পরীক্ষা বলো বা অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো তো আর অনলাইনে দাও না, পরীক্ষাগুলো অফলাইনে দাও। এই কারণে অফলাইনের পরীক্ষার যে এক্সপিরিয়েন্সটা, এইটা যাতে তোমাদের আগে থেকে থাকে, তো এই খাতে আমাদের কোনো আসলে কাজ করার সুযোগ ছিল না আগে। কিন্তু আমাদের এই অফলাইন যে এক্সাম সেন্টারগুলো, আমরা যেহেতু 14টা ঢাকা এবং ঢাকার বাইরে মিলায়ে 14টা আমাদের অফলাইন ব্রাঞ্চ আছে অ্যাচিভের এক্সাম সেন্টার। তো এই এক্সাম সেন্টারের কল্যাণে আমরা কিন্তু এই যে সমস্যাটা, যেখানে আমাদের অপূর্ণতা ছিল, সেটাও কিন্তু আমরা ওভারকাম করে আসছি আর কি। তো তোমাদের এই যে তোমাদের সময় থেকেই কিন্তু আসলে শুরু হইলো, তোমাদের আগের যে ব্যাচটা, সেই ব্যাচ কিন্তু এফআরবি অফলাইন মডেল টেস্ট দেওয়ার সুযোগটা পায় নাই, কিন্তু তোমরা এখন তোমাদের ব্যাচ থেকে এফআরবি মডেল টেস্টটা এইটা সরাসরি অফলাইনে দেওয়ারও একটা সুযোগ এখানে পাচ্ছ। অফলাইনে মডেল টেস্ট দেওয়া বা অফলাইনে পরীক্ষাটা দেওয়ার দরকারটা কেন? অনেক স্টুডেন্ট এরকম আছে, এই যে আমি ধরো যে এই 2-1 দিন আগে এই যে বগুড়া গেলাম, রংপুর গেলাম, আজকে আবার চিটাগং থেকে আসলাম, তো আমি অনেক অফলাইন স্টুডেন্টদের সাথে কথা বলছি, বা আমি রাজশাহীতে তো অফলাইন স্টুডেন্টদের সাথে সবসময় থাকি। তো অফলাইন অনেক স্টুডেন্টকে দেখি ক্লাসে অনেক ভালো বুঝে, ক্লাস পারফরমেন্স অনেক ভালো, কিন্তু পরীক্ষার সময় গিয়ে ওর খাতায় সেই পারফরমেন্সটাও শো করতে পারে না।
পরীক্ষাতে গিয়ে ওর কলম আর চলে না, ও সূত্র আর লিখতে পারে না, কিভাবে সলভ করতে হবে উল্টাপাল্টা করে ফেলে, সূত্র অনেক সময় ভুল লিখে ফেলে। তো এরকম বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আসলে যখন তুমি অফলাইনে পরীক্ষা দিতে যাবা, মূল পরীক্ষাগুলো দিতে যাবা, এইটা হয়। এর কারণে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করা এবং পরীক্ষাটা ফেস করা। তোমাদের মধ্যে অনেকের যে ভীতিটা থাকে সেটা হচ্ছে পরীক্ষা ভীতি, ঠিক আছে? তোমরা ধরো আমি অফলাইন ব্যাচে যখন পড়াই, ক্লাস যখন নিই, যখন রেগুলার ক্লাস নিই, ক্লাসে অ্যাটেন্ডেন্স খুব ভালো থাকে। যেদিন পরীক্ষার কথা বলি সেই দিন অ্যাটেন্ডেন্স চলে আসে হচ্ছে 50%। তার মানে তোমাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে পরীক্ষা ভীতি, যে ভাই পরীক্ষা দিছে আজকে, আমি তো পড়ি নাই, আমি তো গেলে পারবো না। এই পরীক্ষা ভীতির কারণেই তুমি আসলে মূল পরীক্ষাগুলোতেও খারাপ করো। তোমার আসলে ফেস করতে হবে, তুমি অফলাইনে পরীক্ষাটা যেভাবে দাও, আমরা সেই স্ট্যান্ডার্ড, সেই কোশ্চেনের স্ট্যান্ডার্ড মেনটেন করে, সময় মেনটেন করে আমরা ওইভাবেই কিন্তু পরীক্ষা নিব। তোমাকে আমরা অফলাইনে তুমি যেমন যখন বোর্ড পরীক্ষাগুলো দিবা, তুমি যে এক্সপিরিয়েন্সটা তুমি ওইখানে গিয়ে পাবা আর কি, সেই এক্সপিরিয়েন্সটা, কলেজের পরীক্ষাগুলোর এক্সপিরিয়েন্সটা আমরা আমাদের এক্সাম সেন্টারগুলোতে আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমরা স্ট্যান্ডার্ড মেনটেন করে কোশ্চেনটা করব। ধরো তোমাকে কঠিন কঠিন কোশ্চেন করে, তুমি এমন কোশ্চেন, আমি ধরো একটা ভেক্টর অধ্যায় থেকে বা নিউটনের বলবিদ্যা অধ্যায় থেকে এমন একটা কোশ্চেন আমি করতে পারি যে ধরো তুমি অ্যান্সার করতে পারবে না। তো এরকম কঠিন কোশ্চেন করে আমরা তোমাকে হতাশ করে দিব না। আমরা অনলাইনে কোশ্চেন একটু কঠিন করি, এটা কিন্তু সত্যি কথা, যে অনলাইন যখন আমরা মেগা এক্সাম নিই বা যে কোনো এক্সাম নিই, আমরা চেষ্টা করি সর্বোচ্চ কঠিন কোশ্চেন করতে, কারণ অনলাইনে তুমি দুর্নীতি করার সুযোগ পাও। এবং আমি দেখছি যে একই কোশ্চেনে আমি অনলাইনে পরীক্ষা নিলাম এবং অফলাইনে পরীক্ষা নিলাম, হাইয়েস্ট মার্কের ব্যবধান মানে অনেক বেশি। তো এইটার কারণ কি? তুমি বাসায় বসে একটা হোমলি পরিবেশে তুমি যে পরীক্ষাটা দিচ্ছ, অনলাইনে বসে পরীক্ষা দিচ্ছ, তুমি এখানে যে মানে পরিবেশটা তুমি ওখানে অনলাইনে বসে পরীক্ষাটা দিচ্ছ আর অফলাইনে বসে যে পরীক্ষাটা দিচ্ছ, দুইটা কখনো ম্যাচ করে না। তো এই কারণে অফলাইনের যে মানে অনলাইনের যে কোশ্চেনটা সেটা আমরা একটু কঠিন রাখি, কিন্তু অফলাইনে যখন আমরা নিব পরীক্ষাটা, তখন আমরা একেবারে বোর্ড স্ট্যান্ডার্ডটা ওইটাই মেনটেন করার চেষ্টা করব। আমরা ডেইলি পরীক্ষা যেগুলো নিব সেখানে 3টা সিকিউ থাকবে, তার মধ্যে তোমার 2টা লিখতে হবে, 2টা সিকিউ তোমার লিখতে হবে। আর সাথে হচ্ছে এমসিকিউ থাকবে হচ্ছে 25টা। তো আমরা 25টা এমসিকিউতে টাইম দিব হচ্ছে 20 মিনিট, আর সৃজনশীল প্রশ্ন 2টাতে টাইম হবে মনে হয় 40 মিনিট না। তো এইভাবে আসলে আমরা ডেইলি পরীক্ষাগুলো নিব, এবং এই ডেইলি পরীক্ষাগুলো যখন আমাদের শেষ হয়ে যাবে তারপরে গিয়ে আমরা সাবজেক্ট ফাইনাল পরীক্ষাগুলো নিব, যে তোমাদের যে 13টা সাবজেক্ট, এই 13টা সাবজেক্টের উপরে সাবজেক্ট ফাইনাল পরীক্ষাও আমরা একেবারে লাস্টের দিকে গিয়ে তোমাদের মূল পরীক্ষা, ইন্টার পরীক্ষার আগে আমরা নিয়ে একেবারে একটা 100% প্রস্তুতি তোমাদের যেটা দরকার আর কি, সেইটা আমরা করে দেওয়ার একটা চেষ্টা আমরা করব। এখন তোমাদের কাছ থেকে আমরা যেটা চাই, তোমরা হচ্ছে রেগুলারিটি মেনটেন করবা। তুমি অফলাইন ব্যাচে যখন ভর্তি হবা, আমি তোমাকে একটা জিনিস সাজেস্ট করবো, তুমি যদি অফলাইন ব্যাচে ভর্তি হও, আমার সাজেশন, ব্যক্তিগত সাজেশন, সেটা হচ্ছে তুমি বই সহ যে প্যাকেজটা আছে এটাতে তুমি ভর্তি হও। তাহলে তুমি বইগুলোও পাইলা, আর বইগুলো খুব ভালো কোয়ালিটি মেনটেন করেই করা হয়েছে, বইগুলোও পাইলা, আবার তুমি অফলাইন ব্যাচে পরীক্ষাগুলো দিতে পারলা। আর এরপরে আমরা যদি কোনো ধরো ফিচার সংযোজন করি, আমরা অ্যাচিভে যদি কোনো ফিচার সংযোজন করি বা কোনো কিছু যদি, যেমন আমরা কি করছি এবার, যারা আমাদের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ভার্সিটি ব্যাচে ছিল তাদের কিন্তু আমরা পরবর্তীতে একটা বুয়েট কোশ্চেন ব্যাংক এবং ভার্সিটি কোশ্চেন ব্যাংক আমরা দিছি। এটা কিন্তু আমাদের যখন আমরা প্রথম কোর্সটা লঞ্চ করি ভর্তি নিয়ে গিয়ে, তখন কিন্তু আমরা প্রমিস করি নাই যে এটা আমরা দিব, এটা কিন্তু আমরা তাদেরকে আমরা অ্যাড করে নতুন করে আমরা দিছি। তো আমরা চেষ্টা করবো, তুমি যদি আমাদের ফুল কোর্সে ভর্তি হও, তা আমরা যদি পরবর্তীতে কোনো ফিচার অ্যাড করি সেটা তুমি কিন্তু ফ্রিতেই পেয়ে যাবে আর কি। আর তুমি যদি আমাদের অফলাইন, তো যেহেতু ধরো তোমার শহরে যদি আমাদের অফলাইন এক্সাম সেন্টার না থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি অ্যাটলিস্ট বইগুলো তো তুমি অনলাইন থেকে রম্বস পাবলিকেশন থেকে অর্ডার করে কিনতেই পারবা। তো আমি তোমাদের এটা সাজেস্ট করবো, তোমরা তো টেস্ট পেপার কিনো, এই টেস্ট পেপারের বিকল্প হবে হচ্ছে এই বইগুলা। তুমি টেস্ট পেপার কিনে যে লাভটা তোমার হয়, ধরো আমরা টেস্ট পেপার কিনি, তার চেয়ে তুমি কয়েক গুণ বেশি লাভ পাবা এই বইগুলা কিনে। টেস্ট পেপারে অনেক সময় হয় কি, আমি যখন টেস্ট পেপার সলভ করছি এই স্টুডেন্ট লাইফে, আমি দেখছি একই ধরনের কোশ্চেন, সেটা ওই একই টেস্ট পেপারে 3 জায়গায় 3 রকম সলভ দেওয়া। তো এইগুলা একটা ঝামেলা। ধরো আমি হয়তো বুঝতে পারি যে একই কোশ্চেন 3 জায়গায় কেন 3 রকম সলভ দিছে, কিন্তু অনেক স্টুডেন্ট না মাথা খাটে এটা বুঝতেই পারে না যে একই কোশ্চেন 3 জায়গায় 3 রকম সলভ দিছে। ও আসলে ওই 3টাই পড়ে, হ্যাঁ 3টাই মাথার মধ্যে ইনস্টল দেয়, পরীক্ষার হলে আর কোনোটাই কাজ করে না। তো এরকম ঘটনাগুলো ঘটে। তো আমরা চেষ্টা করি সবচেয়ে সহজ সাবলীল, ইজি টু অ্যাক্সেস যে জিনিসটা তোমাদের দেওয়া যায় সেইটা আমরা দেওয়ার চেষ্টা করি আর কি। তো তুমি অফলাইন এক্সাম সেন্টারগুলোতে তুমি এই পরীক্ষা অ্যাক্সেসটা, যেটা অফলাইনে তুমি পরীক্ষা অ্যাক্সেসটা যেটা আমাদের ঘাটতি ছিল সেটাও তুমি পাচ্ছ। তার মানে একটা বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য যে পূর্ণাঙ্গ প্রস্তুতি দরকার, যে যে জিনিসগুলো দরকার, সেটা তুমি এসিএস থেকে এইবার থেকে তুমি সেই জিনিসটা পাচ্ছ। ধরো তোমার আগের ব্যাচগুলো কিন্তু সব জিনিস পায় নাই, বাট তুমি এই জিনিসগুলো পাচ্ছ। তো শেষ করি নাকি আমরা মোটামুটি অনেক কিছু বলে ফেলছি, সব কিছুই বলে ফেলছি। ঠিক আছে, এখন তুমি ধৈর্য নিয়ে আমাদের সাথে লেগে থাকো, একটা ভালো ফলাফল আশা করি হবে আর কি। ঠিক আছে, তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে এখানেই শেষ করছি।
সবাইকে ধন্যবাদ লাইভে যুক্ত থাকার জন্য।